Yes. Yeah. So thank you everyone, and welcome to my class. I'm Arindam Ghosh. I'm an assistant professor in the Department of English, Krishna Chandra College, Hetampur, Birbhum. This class is totally dedicated to the notification that has been issued by the University of Burdwan regarding the online examination, the blended online examination, blended online examination combined with home assignment mode, যেটাকে বর্ধমান বিশ্ববিদ্যালয় বলছে, সেই নোটিফিকেশনের একটা ক্লোজ অ্যানালিসিস আমরা এই ক্লাসের মধ্যে করার চেষ্টা করব, এবং তোমাদের ফর্ম ফিল আপ এবং অন্যান্য বিষয়ে যেগুলো অফিস ডিল করে, ডিপার্টমেন্ট অফ ইংলিশ ডিল করে না, সেই বিষয়ে আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান রয়েছে সেই বিষয়ে একটু বলার চেষ্টা করব। তো যাই হোক, লেট মি স্টার্ট। তার আগে আমি একটু প্রেজেন্ট স্ক্রিনটা করি। হ্যাঁ, স্বাগত কিছু বলবে, বলো স্বাগত। স্যার, আমি প্রথমত অনুরোধ করব যে আমার কথাগুলো আগে স্যার মানে বলতে দেবেন। একদম স্যার, আমি পুরো কথাগুলো বলতে চাই। আজ অনেকদিন স্যার আপনার ক্লাস করছি, তার ভিত্তিতে, এবং আমি আমার সকল সহপাঠীদের কাছে অনুরোধ করব আমি কথাটা বললি, তারপর তারা সবাই বলবে তাদের যদি কিছু বলার থাকে বিষয়। তো স্যার, আজকে মোটামুটি স্যার 16ই ডিসেম্বর থেকে ক্লাস করার পরে বা তার আগে থেকে ডিপার্টমেন্টের একটা আপনি যে গ্রুপ খুলেছেন তার ভিত্তিতে, এবং তারও কিছু আগে থেকে স্যার আপনার সঙ্গে আমার অনলাইন প্ল্যাটফর্মে দেখা মানে সাক্ষাৎ, তো তার ভিত্তিতে সমস্ত কিছুর ভিত্তিতে এবং অন্যান্য দাদা দিদি বা অন্যান্য ডিপার্টমেন্টের প্রফেসরদের কথার ভিত্তিতে আমি এটুকু আজকে উপলব্ধি করতে পেরেছি। এবং আপনি সকলে এখানে হয়তো অনেকেই জানে যে আমি স্যার একটু আধ্যাত্ম জগৎ পছন্দ করে আধ্যাত্ম জগতে থাকি। আমি আধ্যাত্ম জগতে অনেক প্র্যাকটিস করেছি, অনেক স্পিরিচুয়াল প্র্যাকটিস করি। হয়তো ভগবানকে কখনো চোখে দেখিনি ঠিকই, কিন্তু স্যার ভগবানকে আমি বলছি আমি চোখে দেখেছি আপনার রূপে। একদম স্যার, সম্পূর্ণ স্যার অন্তরের কথা, এগুলো প্রত্যেকটা আমার অন্তরের কথা, যে আমি সফল হয়েছি আমার আধ্যাত্ম মানে আমার স্পিরিচুয়াল প্র্যাকটিসে। আমি ভগবান দেখেছি, ভগবান মানুষের মধ্যে বাস করে। তো স্যার, আমি আপনার রূপে আমি ভগবান দেখেছি। মানে সত্যি করে আপনার মতন একজন মানুষের সান্নিধ্যে আসতে পেরে সত্যিভাবে আমি মনে করি যে আপনি শুধু আমাদের নন, আপনি পুরো দেশের সম্পদ, মনুষ্যত্বের সম্পদ। এবং স্যার শুধু তাই নয় স্যার, এই এলাকার মধ্যে, বীরভূম এলাকার মধ্যে বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি যারা ইংরেজি নিয়ে পড়াশোনা করেন বা ইংরেজি নিয়ে পড়ান, তাদেরও কথা তো তারাও বলেছেন যে এই সময়ে অন্তত পক্ষে এইরকম শিক্ষক দেখা যায় না, এইরকম ধরনের কোন শিক্ষক দেখা যায় না যে ছাত্রদের প্রতি এত উৎসর্গিত প্রাণ, এত নিবেদিত প্রাণ। মানে আপনি স্যার সত্যি আমাদের দেশ ও দশের সম্পদ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি লজ্জা পেয়ে গেছি। অনেক ধন্যবাদ স্বাগতকে, এবং যারা আমার এরকম প্রশংসা করেছে তাদের জন্য আমার সত্যি আন্তরিক শুভকামনা এবং ভালোবাসা। আমি খালি এটুকুই বলতে চাই, আমি খুবই সাধারণ, এবং মানে সাধারণভাবেই আমি থাকতে চাই এবং তোমাদের মধ্যেই থাকতে চাই, এবং সাধারণভাবেই মানে ক্লাসগুলো করতে গিয়ে যাতে তোমাদের যদি কোনো উপকার হয় তাহলে তাতে আমি খুবই মানে আমার ভালো লাগবে, আমার সত্যি ভালো লাগবে। তো যাই হোক, আমি শুরু করি পুরো বিষয়টাকে আজকে থেকে। তো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে, অনেকেই প্রশ্ন করছে যে ফার্স্ট সেমিস্টারের নোটিফিকেশন নিয়ে, ইন্টারনাল অ্যাসেসমেন্টের নোটিফিকেশনটা, সেটা আমি একটু সবাইকে বলে দেওয়ার চেষ্টা করছি। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ প্রত্যেকে? বেশ। আচ্ছা, খুব ভালো করে পরিষ্কার করে লেখা আছে, দেখো ফার্স্ট সেমিস্টারের নোটিফিকেশনে কি করতে হবে। It is hereby brought to the notice of all the students of semester 1 having English as honors and as generic or general elective. Generic বা generic elective এ তোমাদের ইংরেজি নেই, কারণ তোমাদের ইংরেজি অনার্স। ফলে তোমাদের শুধুমাত্র এই নোটিফিকেশনের ইংরেজি অনার্স এর অংশটুকু পড়লেই হবে। এই টপিকস অফ দ্য অ্যাসাইনমেন্ট ফর দ্য ইংলিশ জেনারেল বা জেনারিক ইলেকটিভ তোমাদের লাগবে না। তো কি করতে হবে? that you have to submit your assignments from 25th of February 2021, আজকের দিন থেকে শুরু, কালকে নোটিফিকেশন করেছি
সেখান থেকে 23রা মার্চ 2021, 1 সপ্তাহ সময় দিয়েছি। অর্থাৎ 23রা মার্চ 2021 রাত্রির 11টা 59, অতদূর অব্দি টাইম। 12টা হয়ে গেলে 4 তারিখ হয়ে যাচ্ছে। চেষ্টা করো 3 তারিখের মধ্যে 2021-এর মধ্যে সমস্ত অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দিতে। কিভাবে মোড অফ সাবমিশন, কিভাবে জমা দেবে, তোমাদের স্ক্যান্ড বা ছবি তুলে পিডিএফ করতে পারো। জেনারেলি কোনো একটা পিডিএফ স্ক্যানার ইউজ করতে পারো। অনেক ধরনের পিডিএফ স্ক্যানার রয়েছে, এরপরে বলবো। পিডিএফ স্ক্যানারদের মধ্যে খুব ভালো হচ্ছে ডক স্ক্যানার, খুব ভালো হচ্ছে অ্যাডোব স্ক্যানার, খুব ভালো হচ্ছে ক্যাম স্ক্যানার। ইন্ডিয়া একটা পাবলিশ হয়েছে, এমনি ক্যাম স্ক্যানারটা তো ব্যান করে দেওয়া হয়েছিল। তো এই যে কোনো ডক স্ক্যানারটা খুব ভালো, কারণ ডক স্ক্যানারে ইমেজ সাইজ ছোট বড় করা যায়, ফলে তুমি রেজলিউশন তোমার মতো করে কাস্টমাইজ করতে পারবে। করে কোথায় পাঠাবে? লিখবে A4 সাইজ পেজে, লেখার পরে আনসারগুলোর ওপরে নাম্বারিং করবে। কেমন করে নাম্বারিং করবে বলে দেবো। করে সেটাকে ইংলিশ dpt.krishnochandra@gmail.com এ পাঠাতে হবে। একটা কথা মাথায় রেখো, এখন থেকে প্রত্যেকে সচেতন হও, মেলের বানান যাতে সঠিকভাবে লেখা প্র্যাকটিস করো। অনেকেই জিমেলকে গ্যামিল লেখে, অনেকেই ইংলিশ ডিপটাতে 2টো টি দিয়ে ফেলে, ঠিক জায়গাতে ডট দিতে পারে না, ঠিক মতো দিতে পারলো না, না দেওয়ার পরে বললো যে স্যার মেল তো যাচ্ছে না। যেটা বিষয় সেটা তোমাদেরকে পরিষ্কার বলে দিই, বানান অল্প, মানে একটা জাস্ট ক্যারেক্টার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু মেল আসবে না। ফলে আইদার কপি পেস্ট করার চেষ্টা করো, পিডিএফটি দেওয়া আছে সেখান থেকে এরকম কপি পেস্ট করার চেষ্টা করো, অথবা যেটা করো সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি দেখে দেখে ঠিক মতো করে লেখার চেষ্টা করো। প্লিজ রাইট ইন্টারনাল অ্যাসাইনমেন্ট সাবমিশন ইন দ্য সাবজেক্ট অফ দ্য মেল। তোমরা জানো প্রতিটা ইমেলের একটা সাবজেক্টের পোর্শন থাকে। যদি জিমেলে যাও, আমি তো এখানে জিমেলটা কম্পিউটার থেকে খুলেছি, যদি জিমেলে যাও তাহলে যদি জিমেলে যাও তাহলে দেখতে পাবে এই কম্পোজ মেলে যদি ক্লিক করো তাহলে এই সাবজেক্টের যে জায়গাটা রয়েছে সেখানে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট সাবমিশন এই কথাটা তোমরা লিখতে পারো, তাহলে আমি বুঝতে পারবো। এবং তুমি তোমার মেলের যে বডিতে, মেলের বডি মানে এইখানটাতে, এই জায়গাটাতে যেটা করতে পারো সেটা হচ্ছে যে তোমার নাম, ক্লাস রোল নাম্বার এবং ইংলিশ অনার্স ফার্স্ট সেমিস্টার, এই কথাটা তুমি মেল বডিতে লিখতে পারো। অথবা তুমি ফার্স্ট পেজ অফ দ্য অ্যাসাইনমেন্ট, যেটা সবাই লিখছো, দুটোতেই লিখতে পারো, এখানেও লিখতে পারো, ওখানেও লিখতে পারো। ফার্স্ট পেজ অফ দ্য অ্যাসাইনমেন্ট এই পুরোটা। অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক স্বাগত, তাহলে কি স্বাগত কি লিখবে? কৃষ্ণচন্দ্র কলেজ, স্বাগত ভট্টাচার্য, ক্লাস রোল নাম্বার এত, ইংলিশ অনার্স সেমিস্টার 1 CC1 অ্যান্ড CC2, এরকম লিখে সে ফ্রন্ট পেজটা এরকম ভাবে ডিজাইন করবে। লাস্ট ডেট অফ সাবমিশন অলরেডি বলে দিয়েছি 3/3/2021। এবার কেমন ভাবে উত্তরপত্র লিখবে? খুবই সহজ। উত্তরপত্রে টোটাল মার্কস কত নম্বর? 30 নম্বরের। 10 নম্বরের 2টি আনসার লিখতে হবে 4টের মধ্যে থেকে, এবং তোমাকে 5 নম্বরের 2টি আনসার লিখতে হবে 4টের মধ্যে থেকে। খুবই সহজ। CC1 এবং CC2 মেলানো আছে, এটাকে কেউ এক করার চেষ্টা করবে না, মানে আলাদা করার চেষ্টা করবে না। অর্থাৎ কেউ ইচ্ছে করলে মেটামরফোসিস এবং অভিজ্ঞানম শকুন্তলা লিখতে পারে, কেউ ইচ্ছে করলে শুধু ইডিপাস এবং মেটামরফোসিসও লিখতে পারে, CC1 কে সম্পূর্ণ বাদ দিয়ে। যেহেতু অনলাইন এক্সাম, আমি ইচ্ছে করলে বড় করতে পারতাম অ্যাসাইনমেন্টটা, কিন্তু তোমাদের কি অনেকটা সময় দিতে হবে এটা লেখার জন্য, সেজন্য আমি এটাকে দুটো CC1 এবং CC2টাকে কম্বাইন করে আমরা দিয়েছি। ক্লিয়ার? এবার কেমন করে লিখবে? খুব সহজ। উপরে 10 মার্কস লিখবে, লিখে ধরা যাক 10 মার্কস 1 বলে কনস্ট্রাকশন অফ দ্য ক্যারেক্টার অফ দ্য ব্যাককাস্টটা লিখলে, বা তারপরে 4 বলে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য মৃচ্ছকটিকা লিখবে। কোয়েশ্চেনের ওপরে হেডলাইন করতে পারো, অনেকে করতে চায়, নাও করতে পারে, কোনো অসুবিধা নেই। 10 মার্কস 4, 10 মার্কস 1 এরকম নাম্বারিং দিয়ে লিখবে। আর তারপরে 5 মার্কস, 5 মার্কস 2, 5 মার্কস 3 এরকম ভাবে লিখবে, আমাদের বুঝতে অসুবিধে হবে না। A4 শিটে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা। A4 শিটে লিখবে, কোনো একটা পিডিএফ স্ক্যানার দিয়ে স্ক্যান করবে, একটা সিঙ্গেল পিডিএফ ফাইল করবে, 2টো বা 3টে পিডিএফ ফাইল নয়, একটা সিঙ্গেল পিডিএফ ফাইল করে 3 তারিখের মধ্যে english.krishnochandra@gmail.com এই ইমেল আইডিতে .pdf ফরম্যাটে পাঠিয়ে দেবে। খুবই সহজ, নিট অ্যান্ড ক্লিয়ার। এবার যে মুহূর্তে তুমি সাবমিট করবে তোমার কাছে একটা আনসার যাবে, অটোমেটেড রিপ্লাই যাবে। অটোমেটেড রিপ্লাই করে রেখেছি কারণ এতে আমাদের
সুবিধা হয়, অটোমেটিক্যালি জিনিসটা চলে যায়। যে মুহূর্তে তুমি 2বার বা 3বার পাঠাবে, অনেকেই করে প্যানিকের মুহূর্তে ঠিক মতো গেল কি গেল না দেখার জন্য, তখন কিন্তু দ্বিতীয় রিপ্লাইতে যাবে না, কারণ অটোমেটেড রিপ্লাই একবারই দেওয়া হয়। আমি পুরো বিষয়টার দিকে ক্লোজ নজর রাখি, ফলে কেউ যদি সাবমিট না করে আমি তার নাম বলে দেব, ফলে টেনশনের কিছু নেই। তোমরা প্রত্যেকে সাবমিট করবে, একটা করে অটো জেনারেটেড রিপ্লাই তোমরা পেয়ে যাবে। 2বার বা 3বার করলে একবারই পাবে, 2বার বা 3বার পাবে না। তোমাদের দেখার উপায়টা কি, যে তোমরা ঠিক মতো মেল পাঠিয়েছো কি পাঠাওনি, ওই রিপ্লাইটা যদি পাও তার মানে তোমরা মেলটা পাঠিয়েছো। আর একটা হচ্ছে সেন্ড বক্সে, যে তোমাদের সেন্ড বলে যে বক্সটা আছে সেখানে গিয়ে তোমরা দেখবে যে তোমাদের পিডিএফটা অ্যাটাচড হয়েছে কিনা, যে পিডিএফটা পাঠিয়েছো দেখবে এরকম একটা পিডিএফ এরকম করে অ্যাটাচড হবে, ঠিক আছে? তো এই অ্যাটাচড পিডিএফটা আছে কি নেই সেটা দেখলেই বুঝতে পারবে যে মেলটা ঠিক মতো গেছে কি যায়নি। পরিষ্কার সবার কাছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের জায়গাটা? বলো পরিষ্কার কি পরিষ্কার না? বেশ স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার পিডিএফ ফাইলটার নামটা কি লিখবো? আচ্ছা, পিডিএফ ফাইলের নাম তোমরা ইচ্ছে করলে প্রত্যেকের নাম দিয়ে দিতে পারো। পরীক্ষার ক্ষেত্রে পিডিএফ ফাইলের নাম রোল নাম্বার দিয়ে সাধারণত করা হয়। তোমাদের ক্ষেত্রে ধরা যাক সমাপিকা মুখার্জি বা ধরা যাক অদ্রিজা দাস, এরকম নাম দিয়ে করতে পারো পিডিএফ ফাইলের নাম, ঠিক আছে? স্যার 3 তারিখের আগে জমা দিলে যদি হয়ে যায় স্যার, তাহলে 3 তারিখের আগে জমা দিলে হবে? আজকে জমা দিতে হবে, কালকে জমা দিতে হবে, যে কোনো সময়, ঠিক আছে, এনি টাইম। বেশ, সাবজেক্টে কি লিখবো বলে দিন। সাবজেক্টের জায়গাটা কি যেটা বললাম ইন্টারনাল অ্যাসেসমেন্ট সাবমিশন, এই কথাটা লিখলেই হবে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট সাবমিশন, ঠিক আছে? বেশ, আশা করছি ইন্টারনাল অ্যাসেসমেন্টের জায়গাটা সবাইকে মোটামুটি পরিষ্কার করে দিতে পেরেছি। এবার আমি চলে যাব বর্ধমান বিশ্ববিদ্যালয় যে নোটিফিকেশন গুলো জারি করেছে, আমি পরপর মানে স্টেপ বাই স্টেপ একটু আলোচনা করার চেষ্টা করছি। দেখো, এটাকে কেটে দিই। দেখো, প্রথমে তোমাদের একটা অ্যাপ্রক্সিমেট টাইম লাইন দেওয়া হয়েছে। টাইম লাইনটা কি? টাইম লাইনটা হচ্ছে যে সেমিস্টার 1 তোমাদের ক্ষেত্রে শুধুমাত্র এটা লাগবে, 24 তারিখ থেকে 7 তারিখ অবধি হচ্ছে রেজিস্ট্রেশনের টাইম। মাথায় রেখো, রেজিস্ট্রেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। প্রত্যেককে বলছি, রেজিস্ট্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে এতটাই গুরুত্বপূর্ণ যদি তুমি রেজিস্ট্রেশন না করো বা করতে ঠিক ডেটের মধ্যে ফেল করো, তাহলে তোমাদের কিন্তু এই বছরটা সম্পূর্ণ নষ্ট হবে। তোমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে বা কলেজের ছাত্র ছাত্রী নয়। ফলে এই যে টাইমটা 24 থেকে 7, এটা বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেয়। এখান থেকে একটা নির্দিষ্ট সময় কলেজ কর্তৃপক্ষ বেছে নেয়, এবং আমাদের কলেজ কর্তৃপক্ষ কোন সময়টা বেছে নিয়েছে? আমাদের কিন্তু 24 থেকে 7টা বেছে নেয়নি, 26 থেকে 28 রবিবারেও জমা হবে বলেছে, এই সময়টাকে বেছে নিয়েছে। সময় মানে কলেজের ক্যাম্পাসের মধ্যে 11:30 থেকে 2:30। ফলে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে প্রথম দিন 26 তারিখ থেকে মানে 25 তারিখে সমস্ত ডকুমেন্টগুলো রেডি করে নিয়ে 26 তারিখ থেকে 28 তারিখের মধ্যে মানে চেষ্টা করো প্রথম দিনই বিষয়টাকে সম্পূর্ণ করতে। আমি সেই বিষয়ে পরে আসছি, আগে এই পুরো টাইম লাইনটা কমপ্লিট করে নিই। অর্থাৎ সেমিস্টার 1 এর তোমাদের রেজিস্ট্রেশন হচ্ছে তোমাদের ক্ষেত্রে 26 থেকে 28। ফর্ম ফিল আপ 12/3 থেকে 17/3 মানে 12ই মার্চ থেকে 17ই মার্চের মধ্যে। এরপরে হবে ফর্ম ফিল আপ, এটা শুধুমাত্র তুমি রেজিস্টার হলে অ্যাজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে এই অংশটা থাকবে না, রেজিস্ট্রেশন হবে না, কারণ ইউ হ্যাভ অলরেডি বিন রেজিস্টার্ড। এরপরে যেটা ঘটবে সেটা হচ্ছে তোমাকে প্রত্যেকটা এক্সামিনেশনের আগে ফর্ম ফিল আপ করতে হবে। আমি বারবার বলি, প্রত্যেককে বলি, কালকেই একটা ছেলে সমস্যা নিয়ে এসছে, এটা যেন দুবার না হয়। কোনো পরীক্ষা দাও বা না দাও, ধরা যাক তুমি সেকেন্ড সেমিস্টারে উঠে গেলে, তোমার শরীরটা পরীক্ষার আগে ভালো নেই, তুমি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেবে না তোমার মনে হলো, পরীক্ষা দাও বা না দাও, পরীক্ষার ফর্ম ফিল আপ করবে। কারণ ফর্ম ফিল আপ মানে হচ্ছে ইউ হ্যাভ বিন এনরোলিং ইয়োরসেলফ অ্যাজ আ স্টুডেন্ট অফ দ্যাট সেমিস্টার। যদি ফর্ম ফিল আপ না করো তাহলে কি ঘটবে? যদি ফর্ম ফিল আপ না করো তাহলে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে পরের বারে যখন তুমি নেক্সট পরীক্ষাটা দিতে যাবে, সিবিসিএস তো ফেল বলে কিছু হয় না, পরপর উঠে যায় 5th সেমিস্টার অবধি। কোনো কিছু এক্সামিনেশনে যদি সাপ্লিমেন্টারি আসে সেটা অড এবং ইভেন সেমিস্টার অনুযায়ী দেয়। ধরে যাক ফার্স্ট সেমিস্টারে ফেল করলে থার্ড সেমিস্টার দিতে পারবে, থার্ড সেমিস্টারে দিতে না কোনো ফেল করলে 5th সেমিস্টার দিতে পারবে। ফলে সিবিসিএস এ ফেলের কনসেপ্ট নেই, কিন্তু যদি ফর্ম ফিল আপ না করো তাহলে পরের বছর পরীক্ষাটাই দিতে পারবে না, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার থেকে থার্ড সেমিস্টার দিতে যেতেই পারবে না। তোমাদের শরীর খারাপ হতে পারে, প্রিপারেশন খারাপ হতে পারে,
পরীক্ষা তোমরা না দিতে পারো, কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে করতে হবে করতে হবে। বুঝতে পেরেছো? ফর্ম ফিল আপ ইজ মাস্ট। এই কথাটা আমি কিন্তু বারবার বলে এসেছি। অনেক ছাত্রছাত্রীরা সাফারার হয়েছে, মানে আমার নিজের চোখে দেখা ছেলে পাশ করে যেত অনলাইন এক্সামিনেশনে, কিন্তু সে ফর্ম ফিল আপই করেনি আগের বারে, এর ফলে 6 সেমিস্টারের পরীক্ষাই দিতে পারলো না। ফর্ম ফিল আপ না করলে নেক্সট সেমিস্টারের পরীক্ষা দিতে পারবে না। রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ এই কলেজ লাইফের সব থেকে দুটি গুরুত্বপূর্ণ জিনিস। ভুল করলে কিন্তু তারপরে স্যার ফর্ম ফিল আপ করতে ভুলে গেছি আর হবে না, এটা কিন্তু বললে হবে না। কারণ স্যার প্রথম দিন থেকে বলে দেয় যে ফর্ম ফিল আপের ডেট প্রথম দিনে ফিল আপ করবে, দ্বিতীয় দিনের জন্য ফেলে রাখবে না। কারণ রাশ হতে পারে, কম্পিউটার হ্যাং করতে পারে, লিঙ্ক ফেল করতে পারে, ব্যাংকের অনেক প্রবলেম থাকতে পারে। সো অ্যাটেম্পট ইন দ্য ফার্স্ট আওয়ার, প্রথম আওয়ারে অ্যাটেম্পট করো ফর্ম ফিল আপের। এটা আমি প্রত্যেককে বারবার করে বলছি। এরপরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাডমিট কার্ড ইস্যু করবে 20 তারিখে, এবং অ্যাপ্রক্সিমেটলি তোমাদের 22 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তোমাদের 4টে পরীক্ষা আমার হিসেব অনুযায়ী হয়তো এপ্রিল মাসের ফার্স্ট উইক অব্দি চলে যাবে। কারণ অনেক পরীক্ষার ক্ষেত্রেই হয়তো অনেকের তো এই পাসের পরীক্ষাটা অনেকগুলো পরীক্ষা হবে, অনেক ক্ষেত্রে গ্যাপ থাকে। তাহলে 22 তারিখ থেকে মোটামুটি পরীক্ষা শুরু হচ্ছে। কি পরীক্ষা? 22 তারিখে এনভায়রনমেন্টাল সায়েন্স দিয়ে শুরু হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ওটা দিয়ে সাধারণত শুরু হয়। তারপরে CC1 এবং CC2, মাথায় রেখো CC1 বা CC2 এর মাঝখানে কোনো দিন নাও পেতে পারো। তাহলে 22 তারিখে ENVS যদি রোববার না থাকে, 23 তারিখে CC1, 24 তারিখে CC2, বা একদিন গ্যাপ দিয়ে আবার CC2 হতে পারে। তাহলে মানে 22-25 মধ্যে তোমাদের পরীক্ষার একটা বড় অংশ, বিশেষ করে অনার্সের পরীক্ষাটা শেষ হয়ে যেতে পারে। তাহলে মাথায় থাকলো ফর্ম ফিল আপ ঘটতে চলেছে 12 থেকে 17, তার আগে 26 তারিখে রেজিস্ট্রেশন করে নেবে। তারপরে অ্যাডমিট কার্ড অনেক পরে পাবে 20 তারিখে, এবং তোমাদের এক্সামিনেশন পরীক্ষার 2 দিন আগে অ্যাডমিট কার্ড পাবে, এবং এক্সামিনেশন হবে 22 তারিখে। এবার তোমরা অনেকে প্রশ্ন করতে পারো, স্যার যদি অ্যাডমিট কার্ডে ভুল থাকে, এক্ষেত্রে কিছুই করার নেই, ভুল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে হবে। এবং তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পরে রেক্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। মাথায় রেখো, রেজিস্ট্রেশনে যে সাবজেক্ট লিখবে, এখানে লেখা আছে পরিষ্কার ভাবে, রেজিস্ট্রেশনে যে সাবজেক্ট লিখবে পূরণ করার সময় যে যে বিষয় লিপিবদ্ধ হবে সেগুলোই পরবর্তীকালে তোমার পাঠ্য বিষয় বলে গণ্য করা হবে। অর্থাৎ যদি এখন তোমাদের হাতে শেষ সুযোগ সাবজেক্ট চেঞ্জ করার। যদি কেউ ইচ্ছে করো যে ফার্স্ট সেমিস্টারে জেনারিক ইলেকটিভ হিসেবে আমরা পড়বো ফর এক্সাম্পল জিওগ্রাফি, বা আমি পড়বো ফর এক্সাম্পল পলিটিক্যাল সায়েন্স, বা আমি পড়বো বাংলা, সেই অনুযায়ী কিন্তু তোমরা পাঠ্য বিষয় মানে লিপিবদ্ধ করবে রেজিস্ট্রেশনে। এরপরে কিন্তু আর চেঞ্জ করতে পারবে না। এই যে ফার্স্ট সেমিস্টারের যেটা করবে সেটা কিন্তু তোমাকে সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। আবার থার্ড সেমিস্টারের সাবজেক্টের সময় যখন ফর্ম ফিল আপ করবে তখন সাবজেক্ট লিখবে, সেটা কিন্তু তোমাকে ফোর্থ সেমিস্টারেও পড়তে হবে, জেনারিক ইলেকটিভের ক্ষেত্রে বলছি। পরিষ্কার? পরিষ্কার? বেশ বেশ বেশ। যেটা ঘটবে খুবই সহজ, 26 থেকে 28 তারিখের মধ্যে কাউন্টার 1 এবং কাউন্টার 2 কলেজে যাবে, স্ট্রেট উঠে যাবে ওই মহারানী পদ্ম সুন্দরী দেবীর যে মূর্তি, আবক্ষ মূর্তি পেরিয়ে দোতলায় উঠবে, সেখানে দেখবে যে কলেজের অফিস রয়েছে। সেই অফিসের মধ্যে সকাল 11:30 থেকে 2:30টার মধ্যে এই পুরো ফর্মটা ফিল আপ হবে। তোমরা চাইলে মেঘনাথ বাবু, মেঘনাথ রায়, প্রণয় দা, উজ্জ্বল ভান্ডারী, এদের ফোন নাম্বারও নিজেদের কাছে রেখে রাখতে পারো তোমাদের সুবিধের জন্য। ফর্ম ফিল আপ করার জন্য আগে থেকে অনলাইনে 750 টাকার রসিদ নিতে হবে। এটা মাথায় রেখো যে অনলাইনে এই 755 টাকা তোমাকে আগে থেকে জমা করে দিতে হবে, ঠিক আছে? এবং জমা করার পরে পরবর্তীকালে কলেজ অফিস থেকে রেজিস্ট্রেশন সাবমিট করার পরে আর কি, মানে এই ফর্মটা যখন ফিল আপ করে জমা করবে, তারপরে তোমাদের মোবাইল নাম্বারে একটা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড যেতে পারে, SMS যেতে পারে ইউনিভার্সিটি থেকে। সেটা তোমাদের রাস্তা কিছু করার নেই, কারণ সেটা ইউনিভার্সিটি যা করার করবে, মানে যেটা কলেজই যা করার করবে। এবং এই রেজিস্ট্রেশন ফর্ম, এই 755 টাকার যে ডিভিশনটা এখানে দেওয়া আছে, রেজিস্ট্রেশন ফি 120, এনরোলমেন্ট ফি 50, প্রসেসিং ফি এত, ডেভেলপমেন্ট ফি এত, ইত্যাদি ইত্যাদি, এইটা হচ্ছে পুরো ব্রেকআপ, এটা তোমাদেরকে দিতে হবে। এবং তারপরে কোনো যদি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে একটা এক্সেল শিট প্রিন্সিপাল স্যার তাদের টেলিগ্রাম গ্রুপে দেবেন, যদি কোনো তাদের ভুল থাকে সঙ্গে সঙ্গে অফিসে গিয়ে কমপ্লেন করতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে কি কি লাগবে এই লিস্টটা সঙ্গে রাখবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, হায়ার সেকেন্ডারি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারির মার্কশিট, যদি মাইগ্রেশন সার্টিফিকেট লাগে, অন্য কোনো জায়গা থেকে লাগে না, জেনারেলি কাস্ট সার্টিফিকেট, যার যার কাস্ট সার্টিফিকেট লাগবে, জেনারেলদের লাগবে না,
755 টাকার অনলাইন রিসিপ্ট যেটা করবে তার জেরক্স, যদি মোবাইল দিয়ে করো স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করতে হবে, আধার নাম্বার, আধার কার্ডটাই জেরক্স করে নিয়ে যাবে, এবং এই যে রেজিস্ট্রেশন ফর্মটা যেটা খুবই সহজ, সেটা ফিল আপ করে, মানে এটাকে প্রিন্ট করতে হবে, করে হাতে ফিল আপ করতে হবে, করে নিয়ে যেতে হবে। খুবই সহজ। কোর্স সাবজেক্ট কি? ইংলিশ অনার্সের ক্ষেত্রে। অ্যাডমিটেড আন্ডার কোন ক্যাটেগরি, জেনারেল ক্যাটেগরি নাকি এসসি না এসসি, তোমার মানে তোমার কোন ক্যাটেগরি, যাদের আনরিজার্ভড ইউআর ক্যাটেগরি এসসি এসটি লিখতে হবে। হায়ার সেকেন্ডারিতে কত মার্কস পেয়েছো, স্টুডেন্টদের বেসিক ডিটেল, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, জলবৎ তরলম, অ্যাড্রেস, এখানে 10 স্ট্যান্ডার্ড মাধ্যমিকের ডিটেল, পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইয়ার অফ পাসিং, 12 স্ট্যান্ডার্ডের ডিটেল, মানে উচ্চ মাধ্যমিকের ডিটেল, মাধ্যমিকের ডিটেল, এবং তুমি যে সালে অ্যাডমিশন নিয়েছো সেই তারিখটা, ডেট অফ দ্য অ্যাডমিশন, সেটা তোমার যে ফর্মটা তুমি ফিল আপ করেছো অনলাইনে তাতে দেওয়া আছে। মানে এই কলেজে যেটা জেনারেট করেছো, সরি কলেজে অ্যাডমিশন নিতে যে তারিখটা, সেটা তোমাকে লিখতে হবে। এবং এখানে তোমাকে লিখতে হবে যে সাবজেক্ট ফর দ্য অনার্স কোর্স স্টুডেন্ট, তোমাদের অনার্স সাবজেক্ট ইংলিশ, জেনারেল ইলেকটিভ 1টা কি, জেনারেল ইলেকটিভ 1 তুমি যা যা নেবে সেটা লিখবে, মানে এবছর যেটা নেবে। এটা তোমাদের জন্য, সবার জন্য, এটা পাস, এটা তোমাদের জন্য নয়, এটা পাস কোর্স স্টুডেন্টের জন্য, এটা দুটো সাবজেক্ট রয়েছে, ঠিক আছে। এই করে ফটো ছাড়বে, সিগনেচার করবে, করে এই ফর্মটাকে নিয়ে যাবে, 26 তারিখে সকালবেলা কলেজে পৌঁছবে, এবং সঙ্গে এই সমস্ত 755 টাকা দিয়ে এই সমস্ত ডিটেলস গুলো থাকবে। ক্লিয়ার? আপনি যে বললেন অ্যাডমিশন ডেটটা, তো স্যার অ্যাডমিশন ডেটটা যাদের যাদের কোর্স ট্রান্সফার হয়েছে, তো স্যার তাদের কোর্স ট্রান্সফারের অ্যাডমিশন ডেটটা হবে নাকি প্রথম অ্যাডমিশন ডেটটা হবে? ফার্স্ট ডেট অফ অ্যাডমিশন, যবে থেকে অ্যাডমিশন নিয়েছো এই কলেজে, ঠিক আছে? বেশ। স্যার বলছি অনলাইনে বলো। টাকা পেমেন্টটা কি আজ থেকে স্টার্ট হবে নাকি 26 তারিখ থেকে স্টার্ট হবে? এইটা ঠিক আমি জানি না, এটা একবার জেনে নাও। আমার ধারণা এটা মানে আজ বা কালকের মধ্যে স্টার্ট হয়ে যাওয়ার কথা, এটা একবার জেনে নাও। হ্যাঁ স্যার স্টার্ট হয়ে গেছে, বললেন স্যার স্টার্ট হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার স্টার্ট হয়ে গেছে। ফলে এটাকে কোনো ব্যাপারই নয়, অনলাইন ট্রান্সফার যে কোনো সময় করে দিতে পারো। বেশ স্যার, আপনি একটা কি বলতে যাচ্ছিলেন? হ্যাঁ, কি বলতে গেলাম, আমি গুলিয়ে ফেললাম আর কি। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি প্রথম যে স্টেপটা, যার থ্রু দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে। এরপরে যেটা করবে সেটা হচ্ছে ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপও এই একই রকম ভাবে হবে। আমি জানি না অনলাইনে রেজিস্ট্রেশনের সময় ফর্ম ফিল আপের টাকাটা নিয়ে নিচ্ছি কিনা, আমি জানি না, আমি শিওর নই, কিন্তু এটা যখন প্রিন্সিপাল স্যার নোটিফিকেশন করবে তখন বুঝতে পারবে। ওখানেও একটা ফর্ম ফিল আপ করতে হবে, করে তোমাকে এক্সামিনেশনে তুমি বসছো, এটা তোমার ঠিক হবে। এরপরে যে স্টেপটি ঘটবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড। অ্যাডমিট কার্ড ডাউনলোড কিভাবে করতে পারা যাবে? খুবই সহজ। আমি অ্যাডমিট কার্ড যদি পেয়ে যাই, মানে তোমাদের প্রত্যেকের বাল্ক অ্যাডমিট কার্ড দেয় ইউনিভার্সিটি, তাহলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো যদি আমি পেয়ে যাই। যদি আমি না পাই বা আমি কোনো কাজে ব্যস্ত থাকি, খুবই সহজ, আমি বারবার বলছি, krishnachandra.college.in বা .ac.in এটাকে নিজেদের একটু বন্ধু করে নাও। এখানে কিন্তু ইমেল, এখানে লেখা থাকবে অ্যাডমিট কার্ড ডাউনলোড, এখানে কোয়েশ্চেন ডাউনলোড লেখা আছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড লেখা উঠে আসবে, সেখানে ক্লিক করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। পরীক্ষার আগে, পরীক্ষার 2 দিন আগে জেনারেলি এটা দেওয়া হবে। তাহলে এতদূর গেলে হচ্ছে অ্যাডমিট কার্ডের বিষয়টা, মানে 3টে স্টেপ: রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ, দেন অ্যাডমিট কার্ড। 3টেই খুবই ইম্পর্টেন্ট। অ্যাডমিট কার্ড ছাড়া রোল নাম্বার পাবে না, পরীক্ষায় কিছু লিখতে পারবে না, মানে বুঝতে পারবে না যে তোমার কোনটা খাতা। ফলে মানে তোমাকে তো খাতার উপরে লিখতে হবে, ফলে 3টেই অত্যন্ত ইম্পর্টেন্ট। এই 3টে স্টেপ তোমাদেরকে পরপর ইম্পর্টেন্ট, মানে ডে গুলোকে মনে রাখতে হবে এবং ফলো করে বসতে হবে। এই হচ্ছে তোমাদের মানে প্রথম অংশ। এইবার আমি আসছি ডিটেল গাইডলাইন। হ্যাঁ বলো। স্যার বলছি, রেজিস্ট্রেশন ফর্মটা কি নিজেকেই পূরণ করতে হবে না অন্য কেউ করে দিয়ে তারপর সিগনেচারটা স্টুডেন্টদের করলেও হবে? না, তুমি নিজেই করো, নিজের জিনিস নিজেই ফিল আপ করো, কাউকে কেন করাবে? এরপরে যখন পরবর্তীতে বিভিন্ন চাকরির এক্সামিনেশন দেবে তখন নিজেই তো নিজেকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? ফলে এখন থেকে তাহলে ফর্মটা কি কলেজে মানে স্টুডেন্টদেরকে যেতে হবে না অন্য কেউ দিয়ে এলেও হবে? স্টুডেন্টদেরকে যাওয়াই ভালো, আমার ব্যক্তিগত মতে স্টুডেন্টদের যাওয়াই ভালো, ঠিক আছে? আনলেস এন্ড আনটিল তোমার খুবই মানে পারিবারিক কোনো অসুবিধা রয়েছে, তো সেক্ষেত্রে আমি ঠিক জানি না, একবার জিজ্ঞেস করতে হবে ফোন করে, কিন্তু আমার মতে স্টুডেন্টদের যাওয়াই ভালো। শোনো, একটা কথা বলি,
সেটা হচ্ছে আমাদের মানে বাঙালি মধ্যবিত্ত পরিবারের যেটা মূল অসুবিধে, সেটা হচ্ছে আমরা আমাদের যারা বাড়ির যারা ছোট ছেলে মেয়ে তাদেরকে আমরা খুব গার্ড করার চেষ্টা করি, এটা তোকে করতে হবে না, আমি করে দিচ্ছি, বাবা বললো যে আমি করে দিচ্ছি। এই দেখবে মানে পৃথিবীর কোনো জায়গাতে মানে ভারতবর্ষে তো নয়, মাধ্যমিক পরীক্ষাতে এত বেশি ডাব বিক্রি হয় না একদম, মানে কলেজ স্কুলের তলাতে সব, মানে আমাদের সময় তো হতোই, এখনো খুব বেশি পরিমাণে হয়, বাচ্চাদেরকে বাবা মারা ডাব খাওয়াচ্ছে, মাখা সন্দেশ খাওয়াচ্ছে। এবার বিষয়টা হচ্ছে এর ফলে যেটা ঘটছে বাবা মারা রিয়েলাইজ করছে না, সন্তানরা তাদের উপরে এত বেশি ডিপেন্ডেন্ট হিসেবে তৈরি হচ্ছে যে পরবর্তীকালে তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের সুযোগই পাচ্ছে না। তাদের তো ব্যক্তিত্বের বিকাশ চাই, নিজের কাজ নিজেই করতে হবে। পরবর্তীকালে যখন তোমরা চাকরি বা প্রফেশনাল ওয়ার্ল্ডে পেশাদার জগতের সমুদ্রে প্রবেশ করবে, তখন এখন থেকেই প্রবেশের পথ শুরু, মানে কলেজ ইজ নো লঙ্গার স্কুল। ফলে তুমি এখন বড় হয়ে গেছো, নিজের উপরে শক্তি রেখে নিজেই ফিল আপ করবে, সব নিজে করবে, বাবা মাকে বলবে যে কোনো কিছু করার দরকার নেই, আমি নিজের দায়িত্ব এখন আমি নিজে নিলাম, যদি আমি না পারি তখন আমি তোমার কাছে কাম ব্যাক করবো, ঠিক আছে? ফলে এখন থেকে সমস্ত কাজ নিজে থেকে করার চেষ্টা করো, কারণ পরবর্তীকালে এমন অনেক জায়গা আসবে যেখানে তোমাকে নিজেকেই করতে হবে। বাবা মা ধরা যাক সেই জিনিসটার মানে নিতে পারবেন না, ন্যাচারালি অত পার্টিসিপেট করা তাদের পক্ষে সম্ভব নয় প্রত্যেক মুহূর্তে তোমার খোঁজ খবর রাখা। বলে এখন থেকে নিজের দায়িত্ব নিজে নাও। পরিষ্কার? একদম স্যার, এই কথাটা একদম স্যার, এই কথাটা আমাকে আমার বাবা বলে থাকেন, মানে আমি যদি কোনো কারণে বলি যে আমার ফর্মটা ফিল আপ করে দাও, ইয়ে করে দাও, না, নিজের কাজ নিজে করো, যদি না পারো তখন আমি দেখি। একদম আমারও এটাই বক্তব্য, সবসময় নিজের কাজ নিজে করবে, নাহলে তুমি শিখবে না। তো তোমাকে পাশ থেকে কেউ বলে দিল এটা এরকম এটা এরকম, তাহলে তুমি পরবর্তীকালে অনেক কমপ্লিকেটেড ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে, যখন চাকরি বাকরির পরীক্ষা দেবে তখন তুমি কেমন করে ফিল আপ করবে? তোমাকে যদি এখন থেকে যদি সেই ন্যাকটা না আসে তাহলে কি করে হবে? ফলে এখন নিজের কাজ নিজে করো এখন থেকে, এটা হচ্ছে আমার মোটো। কারণ এখন তোমরা কিন্তু আর কেউ ছোট নয়, তোমরা অলমোস্ট অন দ্য ভার্জ অফ দ্য অ্যাডাল্টহুড। অনেকে 18 বছর বয়স হয়ে গেছে, অনেকের হবে হয়তো, কিন্তু এখন থেকে আবার নিজে থেকে নিজের কাজ করতে শুরু করতে হবে। কারণ যখন গ্র্যাজুয়েশন পাস করবে তখন তোমাদের বয়স প্রত্যেকেই হবে 20-21 এরকম বয়স আর কি জেনারেলি, যেটা কিন্তু একেবারেই ফুললি অ্যাডাল্টহুডে তোমরা ইমার্জ করেছো, নিজেদের ভোট নিজেরা দেবে, নিজেদের রাজনৈতিক সচেতনতা, নিজেদের গভর্নমেন্ট নিজেরা চুজ করছো, তাহলে নিজেদের কাজ নিজেদের কি করতে হবে। বেশ, এরপরে আমি চলে আসছি বর্ধমান ইউনিভার্সিটির ইস্যু করা যে ডিটেলড নোটিফিকেশন, তাতে নোটিফিকেশনটি বড়, প্রায় 2 পাতার। আমি প্রত্যেকটা শব্দই পড়বো এবং পড়ে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। লেখা আছে জেনারেল গাইডলাইন্স ফর ইউজি এক্সামিনেশন সেম 1, 3 এবং 5 সমস্ত অড সেমিস্টার, মানে মৌলিক সংখ্যার যে সমস্ত সেমিস্টার তাদের জন্য এই গাইডলাইন। কি গাইডলাইনে বলেছে? As per the UGC guidelines regarding the UG examinations, the university authority has taken decision to conduct same 1, same 3 and same 5 examinations 2020 in online mode combined with home assignment or open book system, in which the questions can be accessed electronically and answers written from examinee's own home or place. পরিষ্কার কথা, এটা এমন একটা এক্সামিনেশন যেখানে হোম অ্যাসাইনমেন্ট এবং ওপেন বুক সিস্টেম এক্সামিনেশন অনলাইন মোডের সঙ্গে কম্বাইন্ড। আমি তোমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট নিলাম ওটা একটা হোম অ্যাসাইনমেন্ট, বাড়ি থেকে বসে তুমি লিখতে পারবে। তোমাদের যে পরীক্ষাটা পরবর্তীকালে 60 নম্বরের এন্ড সেমিস্টার এক্সামিনেশন হতে চলেছে সেটা ওপেন বুক এক্সামিনেশন, ঠিক আছে? ফলে এই দুটোর কম্বিনেশন হতে চলেছে তোমাদের পরীক্ষা, যেখানে তোমরা প্রশ্ন বাড়িতে অনলাইনে অ্যাক্সেস করতে পারবে কলেজের ওয়েবসাইট অথবা ইউনিভার্সিটির ওয়েবসাইট, বা আমি হোয়াটসঅ্যাপেও দেবো তার মাধ্যমে, এবং তারপরে তুমি সেটাকে ইলেকট্রনিক্যালি অ্যাক্সেস করে আনসারটা লিখবে, লিখে স্ক্যান করে পাঠাবে নিজেদের বাড়ি থেকে। এবং এই পুরো প্রসিডিওরটাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে মার্চ 2021-এর মধ্যে কমপ্লিট হবে। প্রথম যে পয়েন্টটা সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যেহেতু কলেজ ক্লোজড ছিল ডিউ টু দ্য আউটব্রেক অফ দ্য কোভিড-19, তাই অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে যে 5 নাম্বার রয়েছে সেই 5-এ প্রত্যেককে 5 দেওয়া হবে, কাউকে কম দেওয়া হবে না। 3 বা 4 বা 2, যেটা বিভিন্ন সময় 2 এর চেয়ে কম হলে পরীক্ষায় অ্যালাউ করা যায় না, কিন্তু যেটা অনেক সময় অ্যাটেন্ডেন্সের উপর ডিপেন্ড করে দেওয়া হতো, এক্ষেত্রে সেটা দেওয়া যাবে না। সো all the same 1, 3 and 5 students may be deemed to have attended 100% classes, ধরে নিতে হবে তারা 100% ক্লাস করেছে, and the highest allotted marks for attendance 5 to be awarded to all the examinees in component 3
এক্সামিনেশন। থ্যাংক ইউ। কম্পোনেন্ট 1 আর কম্পোনেন্ট 2 বলা হয় ইন্টারনাল অ্যাসেসমেন্টকে, আর কম্পোনেন্ট 3 হচ্ছে অ্যাটেন্ডেন্সটাকে। সেই অ্যাটেন্ডেন্সে প্রত্যেককে 5-এ 5 দেওয়া হবে। 2 নম্বর পয়েন্টটা তোমাদের জন্য নয়, যারা প্র্যাকটিক্যাল ডিসার্টেশন প্রজেক্ট পেপার তাদের জন্য বাদ দিচ্ছি। ভালো করে 3 নম্বর পয়েন্ট, প্রত্যেকের যেন একটা ইমেল আইডি, ওয়ার্কিং ইমেল আইডি এবং নিজের নামের ইমেল আইডি, বাবা কাকু দাদুর নামে ইমেল আইডি নয়, নিজের নামের ইমেল আইডি এবং একটা মোবাইল নাম্বার যেন থাকে। কারোর মোবাইল নাম্বার মোবাইল নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে যেটা করো, নিজের একটি ইমেল আইডি অন্য কারোর মোবাইলে যে মোবাইলটা অ্যাক্সেস করবে সেখানে করে নিও। আমি আগেই বলছি, যদি কারোর ইমেল আইডি বা মোবাইল নাম্বার না থাকে ডিপার্টমেন্টকে একটু জানাবার চেষ্টা করো, ডিপার্টমেন্ট চেষ্টা করবে তোমাদের পাশে থাকার। 4 নম্বর, ইন্টারনাল অ্যাসেসমেন্টস মানে সেম 1 এর ক্ষেত্রে কম্পোনেন্ট 1 এবং 3, কারণ তোমাদের কম্পোনেন্ট 2টা নেই, তুলে দিয়েছে একবারই হয়, আর সেম 3 এর ক্ষেত্রে 3 বার হয়, সেম 5 এর ক্ষেত্রে 3 বার পরীক্ষা হয়। আর examinations to be positively completed by colleges within March 2021, মার্চ 2021 এর আগে ইন্টারনাল অ্যাসেসমেন্ট কমপ্লিট করে ফেলতে হবে। আমরা মার্চের ফার্স্ট উইকেই কমপ্লিট করে ফেলছি এবং এই মার্কসটা আমাদেরকে দিতে বলছে মার্কস ক্যাপচারিং পোর্টালে যখন খুলে যাবে। বেশ, যখন মার্কস ক্যাপচারিং পোর্টাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে খোলে তখন। এরপরে 5 নম্বর পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তোমরা যেহেতু ফার্স্ট সেমিস্টারে অতটা ইম্পর্টেন্ট নয়, সেটা হচ্ছে এক্সামিনিজ হু হ্যাড এনরোলড দেমসেলভস অ্যাট দ্য সেমিস্টার 2 এক্সামিনেশন, যারা সেমিস্টার 2 এক্সামিনেশনে দিয়েছে কিন্তু এখন সেমিস্টার 3 তে ধরা যাক পড়ছে, তারা যেটা করতে পারবে সেটা হচ্ছে এবারে আর কি মানে যেটা সেমিস্টার 2 তে ফর্ম ফিল আপ করেছে তারা সেমিস্টার 3 দিতে পারবে, যারা সেমিস্টার 4 এর ফর্ম ফিল আপ করেছে তারা সেমিস্টার 5 দিতে পারবে। এটা আমি বলছিলাম, যদি ফর্ম ফিল আপ কেউ করে না থাকে সেমিস্টার 4 বা সেমিস্টার 2 এ, তাহলে কিন্তু তার পরের এক্সামিনেশন সে দিতে পারবে না। ফলে তোমরা এখন থেকে, এটা তোমাদের জন্য নয়, এটা তোমাদের দাদাদের জন্য, এখন থেকে তোমরা সজাগ হও যাতে ঠিক সময় তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। এবং বলছে ওয়াইড পাবলিসিটি করতে কলেজের কর্তৃপক্ষকে, যাতে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, ফর্ম ফিল আপ, সেমিস্টার এন্ড এক্সামিনেশন কবে কবে হবে এই বিষয়ে, যেটা আমি এখন করার চেষ্টা করছি তোমাদেরকে। এবং বলছে যে কলেজকে সমস্ত টিচাররা এবং নন টিচিং স্টাফদেরকে টাইমলি কন্ডাকশন অফ দ্য কম্পিটিশন অফ দ্য এক্সামিনেশনের জন্য বলা হচ্ছে। 8 নম্বর পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এর আগেও বলেছি, soft copy of the front page of the answer script to be used for writing answers will be posted on the university website. University website কোনটা একবার দেখে নিই আমরা, www.baruniv.ac.in, এটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট, মনে থাকবে baruniv.ac.in। এখানে এই জায়গাতে, যে নোটিফিকেশনের জায়গাতে, এই অ্যাডমিশন বা এক্সামিনেশন এই জায়গাতে কিন্তু ফ্রন্ট পেজ কয়েকদিন বাদে দিয়ে দেওয়া হবে। সাধারণত পরীক্ষার 1 সপ্তাহের মধ্যে ফ্রন্ট পেজটাকে কিরকম দেখতে হবে, ফ্রন্ট পেজটাকে এরকম দেখতে হবে। আমি আগেও দেখিয়েছি, ড্যাশ এক্সামিনেশন মানে এখানে লিখতে হবে অ্যাডমিট কার্ডে যেটা লেখা থাকবে বিএ সেমিস্টার 1 এক্সামিনেশন 2021, সাবজেক্ট ইংলিশ কোর্স বা পেপার, ধরা যাক CC1, হাফ দ্য গ্রুপ লেখার দরকার নেই। কোর্স টাইটেল CC1 হলে ক্লাসিক্যাল ইন্ডিয়ান লিটারেচার। রোল নাম্বার, যে 12 ডিজিটের নাম্বার লিখতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার যেটা পাবে, যেটা অ্যাডমিট কার্ডে লেখা থাকবে সেটা লিখবে, অফ দিয়ে যা ইয়ার লেখা থাকবে, আমার ধরনে 21-22 এরকম একটা লেখা থাকবে বা 20-21 লেখা থাকবে, সেটা এখানে লিখতে হবে। মাথায় রেখো, তলাতে সই করতে হবে। যেখানে তুমি, আমি পরে বলছি আবারও, যেখানে তুমি বলছো যে আমি আমার বাড়ি থেকে পরীক্ষা দিচ্ছি কিন্তু আমি অ্যালটেড টাইমের মধ্যে পরীক্ষা দিয়েছি, I have not taken help from any external source while answering the questions during the allotted time of examination, কোনো external source এর আমি হেল্প নিইনি, এবং additional time has not been spent by me for the purpose of writing answers। এই আনসার লেখার জন্য আমি কোনো additional time আগে থেকে প্রশ্নের উত্তর লিখে রেখে দিইনি। I accept the rule that I may be treated as absent in the examination if I fail to submit the answer script within the allotted time
as instructed above. এই সময়ের মধ্যে যদি আমি পরীক্ষার উত্তরপত্র জমা দিতে না পারি তাহলে আমাকে অ্যাবসেন্ট বলে ঘোষণা করা হবে। উত্তরপত্রের ওপরে কি কি ইনস্ট্রাকশন রয়েছে? 1 নম্বর হচ্ছে A4 সাইজের পেপার ইউজ করতে বলছে। আগেই বলেছি লট অফ A4 সাইজের পেপার নিজের কাছে কালেকশনে রাখো, প্রেফারেবলি 80 বা 100টা, কারণ 4টে পরীক্ষা দিতে তোমাদের 80টা পেজ লাগতে পারে। In the blank A4 size paper to be used for writing answer, number the pages serially and mention your roll number, subject and paper and course at the header section of the each paper. যে A4 সাইজের পাতা অ্যাটাচ করবে সেখানে যেন অবশ্যই নিজের রোল নাম্বার, সাবজেক্টের নাম ইংলিশ, পেপার বা কোর্স CC1 বা CC2 লেখা থাকে। সো এই হচ্ছে ফ্রন্ট পেজ, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা ছাড়া এই পরীক্ষা সম্পূর্ণ নয়। দেখো কি বলেছে, the same is also to be posted in the website of all the affiliated colleges so that the examinees may download it well in advance for use. তারা আগে থেকে নিতে পারে, ডাউনলোড করতে পারে। কলেজের ওয়েবসাইটেও দেওয়া হবে, এখনো দেওয়া হয়নি কারণ এখন ইউনিভার্সিটি ইস্যু করেনি। and use of the front, এটা আমি আগের বারের পরীক্ষার ফ্রন্ট পেজটা দেখাচ্ছি, একই রকমের দেখতে হওয়ার সম্ভাবনা 95%. Use of the front page provided by the university is compulsory, and since there is no scope of checking the information, examinees are asked to fill in the blanks like roll number, register number, course or paper and subject very carefully. যেহেতু আমরা এক্সামিনেশন সেন্টারের মধ্যে চেক করে দিই, এবারে করতে পারছি না, তোমরা দয়া করে কেয়ারফুলি লিখবে। The answer script will be treated as incomplete without a properly filled in front page and is therefore liable to be rejected. অনেকেরই যেটা ঘটে, তারাগুলোর মধ্যে পুরো আনসার শিটটাতে আনসার লিখলো, লেখার পরে স্ক্যান করে পুরো আনসার শিটটা দিয়ে দিল, কিন্তু ফ্রন্ট পেজটা দিল না। এরকম হয়েছে, তাকে ফোন করে বলতে হচ্ছে বাবা ফ্রন্ট পেজটা দে, পাঠা। এই ভুল যেন না হয়, ফ্রন্ট পেজ সবাই ফিল আপ করো। আর দয়া করিয়া ফোনটিকে সুইচ অফ করবে না। যখন পরীক্ষায় আনসার শিট জমা দিয়ে দেবে তারপরেও অন্তত 1 ঘন্টা, যতক্ষণ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবো যে অল ক্লিয়ার, সবাই সাবমিট করে দিয়েছে আনসার স্ক্রিপ্ট, যতক্ষণ না পর্যন্ত আমি বলছি সাবমিশন, যতক্ষণ আমি ডিক্লেয়ার করছি সমস্ত আনসার স্ক্রিপ্টের, ততক্ষণ অবধি তোমরা কেউ ফোনটা অফ করবে না। কারণ অফ করলে যেটা ঘটবে সেটা হচ্ছে আমি তোমাদেরকে আবার 2বার পাঠাতে বলতে পারবো না। দয়া করে অফ করবে না, এবং কেউ দয়া করে সেদিনকের পরীক্ষার যে পিডিএফটি স্ক্যান করেছো সেটিকে ডিলিট করে দেবে না। যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা শেষ হচ্ছে সেই পিডিএফটি যেন তোমার মোবাইলে থাকে। যদিও পরীক্ষার সময়ের বাইরে জমা নেওয়া যায় না, কিন্তু আমি তোমাদেরকে এভিডেন্সের জন্য, নিজের এভিডেন্সের জন্য পিডিএফটিকে ডিলিট করতে বারণ করছি। এবার তোমরা বলবে যে স্যার পিডিএফ ফাইলের তো নাম দিতে হবে, যদিও এবারে ইনস্ট্রাকশন এখনো বলেনি যদি নাম দিতে হয় রোল নাম্বার ওয়াইজ, অবশ্যই নাম দেবে, দিয়ে এটা করবে, নাম দিয়ে স্পেস দিয়ে CC1, নাম দিয়ে স্পেস দিয়ে CC2, রোল নাম্বার দিলে দিয়ে আবার স্পেস দিয়ে জেনারিক ইলেকটিভ 1। এরকম নাম করলে মোবাইল ফোনে ডিফারেন্ট রোল নাম্বারের নামটা কি থাকছে, কিন্তু পেপারের নাম বদলে গেলে মোবাইল ফোনে প্রপারলি সেভ করতে পারবে। ঠিক আছে, ফলে 4টে পরীক্ষারই পিডিএফ তোমার কাছে থাকবে। পরিষ্কার? দয়া করে কেউ ডকুমেন্ট সবসময় রেখে দেবে। বেশ, একবার আমি ফ্রন্ট পেজটা আগেও দেখিয়েছি, আর আজকেও একবার ছোট্ট করে একবার তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 1 সেকেন্ড। এই যে হ্যাঁ, এবার আমরা একটু বলার চেষ্টা করব এইরকম ফ্রন্ট পেজ দেখতে হয় যে এরকম হবে, তলায় সই। তোমরা জানো যে বিশ্ববিদ্যালয় এক্সামিনেশন আমি আগেই বলেছি মডার্ন ইউরোপিয়ান ড্রামা, আমি পয়েন্টে যে ইন দ্য ব্ল্যাঙ্ক এইরকম A4 সাইজের পেজ নিজের কাছে অন্তত 6টা রাখবে। 4টে পরীক্ষা, কয়েকটা ভুল হতে পারে, রিজেক্ট হতে পারে। আর এইরকম হবে সেকেন্ড পেজ, থার্ড পেজকে দেখতে হবে। রোল নাম্বার, সাবজেক্ট ইংলিশ অনার্স, পেপার বা কোর্স, এখানে আমি মডার্ন ইউরোপিয়ান ড্রামা লিখেছি বিকজ এটা CC13। এরকম করে তোমরা CC2 ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার, এরকম করে প্রত্যেকটা পাতায় লিখে রাখবে। এই পেজ 1, পেজ 2 এরকম ভাবে তৈরি হবে। তাহলে ফ্রন্ট পেজ এবং আনসার স্ক্রিপ্ট কেমন করে তৈরি হবে আশা করছি আমি পরিষ্কারভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি।
আমি হ্যাঁ স্যার বেশ বেশ স্যার বলছি যে এখানে যে রোল নাম্বারটা বলে সেটা যেটা কলেজ থেকে প্রোভাইড করছে সেই রোল নাম্বারটা, যে রোল নাম্বারটা ইউনিভার্সিটির অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, 12 ডিজিটের অ্যাডমিট কার্ডে একটা রোল নাম্বার থাকবে, তার প্রথম 8টা ডিজিট হচ্ছে রোল আর শেষের 4টে ডিজিট হচ্ছে নাম্বার, ওই পুরোটাকে লিখতে হবে। যেটা অ্যাডমিট কার্ডে লেখা থাকবে সেটাই তোমাদের রোল নাম্বার। বলো পরিষ্কার? দাঁড়াও 1 মিনিট, যদি আমি অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে দেখাতে পারি তাহলে আমি অ্যাডমিট কার্ড কিরকম দেখতে হয় আমি আবার দেখাবার চেষ্টা করতে চাই আর কি। আগের বারে পরীক্ষার অ্যাডমিট কার্ডটা মানে আমি ডাউনলোড করেছিলাম, আমি জানি না আমার কাছে এখনো আছে কিনা, তাহলে আমি দেখাতে পারবো। অ্যাডমিট কার্ড, ইয়েস, বিএ অনার্স। স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম বাল্ক অ্যাডমিট কার্ড হয়, 201 পাতা 201 জনের অ্যাডমিট কার্ড এসছে এর মধ্যে। তুমি তোমারটা কন্ট্রোল এফ করে বা মোবাইলে সার্চের পিডিএফ সার্চের যে জায়গা থাকে সেটা করে তোমরা দেখ স্বাগত ক্যাটাগরি লিখলে পেয়ে গেলে। এই হচ্ছে অ্যাডমিট কার্ড, এই যে রোল নাম্বারটা, আর এখানে সাবজেক্টের নাম, কোর্স কোড CC1 CC2 জেনারেল ইলেকটিভ 1 এবং কোর্স টাইটেল এবং তোমার রেজিস্ট্রার নাম্বার এবং রোল নাম্বার দেওয়া থাকবে। এটা দেখে দেখে লিখতে হবে, নিজের ফটো থাকবে, নিজের সই থাকবে। বুঝতে পেরেছো? এটা 6 সেমিস্টারের অ্যাডমিট কার্ড যেরকম ছিল এরকম তোমাদের অ্যাডমিট কার্ড পরীক্ষা 2 দিন আগে ইস্যু করা হবে। এটা সারা পরীক্ষায় বসতে পারবে না, এই রোল নাম্বার এবং রেজিস্ট্রার নাম্বারটা একদম নিখুঁত ভাবে লিখতে হবে। বলো পরিষ্কার? হ্যাঁ স্যার 60 নম্বরের এক্সামের জন্য স্যার যে অ্যাডমিটের রোল নাম্বারটা আছে ওইটা লিখবো। হ্যাঁ, আর এই ইন্টারনাল অ্যাসেসমেন্টটা তো নিজের এখন তো রোল নাম্বার তো পাওনি, এরপরে যখন রোল নাম্বার পেয়ে যাবে একবার তারপরে ইন্টারনাল এক্সামিনেশনের রোল নাম্বার লিখবি, কারণ সেমিস্টার 1 থেকে সেমিস্টার 6 অবধি রোল নাম্বারটা আনচেঞ্জ থাকে, রোল নাম্বারটা পরিবর্তন হয় না। রোল নাম্বারটাই তোমার আইডেন্টিটি। কিভাবে? দেখো রোল নাম্বার শুরু হচ্ছে 17 দিয়ে, 17 দিয়ে মানে 17 সালে সে প্রথম ঢুকেছে আর 20 সালে সে গ্রাজুয়েট হচ্ছে। তোমাদের কি হবে? তোমাদের শুরু হবে 2020 দিয়ে, কারণ 20 সালে তোমরা ঢুকেছো, 20 দিয়ে শুরু হবে। দেখো এখানে কলেজ কোড আছে 307 বলে 0000 দিয়ে তোমার রোল নাম্বারটা, এটাই তোমার আইডেন্টিটি। এবং সামনের 3 বছর একই রোল নাম্বার থাকবে। রেজিস্ট্রার নাম্বার তোমার আইডেন্টিটি, সামনের 11 বছর 10 বছর যদি পড়াশোনা করো একই জিনিস থাকবে। আমার যেরকম আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করেছিলাম 2006 সালে, 6 থেকে 9 এর ব্যাচ ছিলাম আমি। আমার 2006 সালে রেজিস্ট্রেশন এখনো লাগে পিএইচডি, কারণ আমি আর ক্যালকাটা ইউনিভার্সিটি লিভ করিনি। ফলে যদি তুমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তোমার পড়াশোনা করো তাহলে এই রেজিস্ট্রেশন নাম্বারটাই তোমার এমএতেও থাকবে, এমফিলও থাকবে, পিএইচডিও থাকবে, সারা জীবন থাকবে। যদি তোমার এই রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি কোনো মাইগ্রেশন না নিয়ে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে চলে যাও, তাহলে এই দুটো হচ্ছে পার্মানেন্ট জিনিস, মনে থাকবে? হ্যাঁ স্যার। বেশ, চলে আসছি এবারে আমি আমার এক্সামিনেশন মোডালিটিতে। হ্যাঁ, এখানে বলছে যে এই ফ্রন্ট পেজে এভাবে ফিল আপ করতে হবে। এবার আচ্ছা, প্রত্যেকে একটা দয়া করে মেল আইডি, আশা করি সবার প্রত্যেকের আছে মেল আইডি। যদি ক্রিয়েট করতে কেউ না পারো, আমার একটা ভিডিও আছে হাউ টু ক্রিয়েট মেল আইডি, একটু দেখে নিও, আমি গ্রুপে দিয়ে দেবো, আবার দিয়েছিলাম অলরেডি একবার। আচ্ছা, soft copy of the questions will be made available by the college concerned through website at least half an hour before the day's examination. একটা গুরুত্বপূর্ণ জিনিস এবার খেয়াল করো। ধরা যাক পরীক্ষাটি শুরু হচ্ছে, সাধারণভাবে আগেরবারের পরীক্ষা শুরু হয়েছিল 10:30 থেকে। পরীক্ষা শুরু হয় 10টা থেকে, 3 ঘন্টার পরীক্ষা। 11 থেকে শুরু হয়েছিল, 10:30 থেকে। কোয়েশ্চেন দেওয়া শুরু হলো ওয়েবসাইটে। কোয়েশ্চেন রিলিজ টাইমটা ডিফার করতে পারে, কারণ এবারের পরীক্ষা কখন থেকে শুরু করবে সেটা আমি জানি না, ঠিক আছে? কোয়েশ্চেন রিলিজ হচ্ছে 10:30। 11টার সময় থেকে পরীক্ষা শুরু, 11টা 12টা 1টা, 3 ঘন্টা, তাই তো? 1টার সময় শেষ হচ্ছে পরীক্ষা। 1টা থেকে 1:30, 12টা না 11টা করে 12টা 1টা, সরি দুটো হবে। 11টা করে 12টা 1টা 2টোর সময় শেষ হচ্ছে পরীক্ষা। 2টোর সময় পরীক্ষা শেষ হচ্ছে মানে হচ্ছে 2:30টার মধ্যে তোমাকে সাবমিট করতে হবে তোমার আনসার স্ক্রিপ্ট। অর্থাৎ তুমি এখানে 8 ঘন্টা পাচ্ছ কোয়েশ্চেন পেপার ডাউনলোড করার জন্য, এখানে 8 ঘন্টা এক্সট্রা পাচ্ছ
কোয়েশ্চেন পেপার সাবমিট করার জন্য। কলেজে এসে যদি কেউ সাবমিট করো তাদের জন্য 8 ঘন্টা, আবার যদি কেউ ইমেলে সাবমিট করো তাদের জন্য 8 ঘন্টা। 2.5-এর মধ্যে সাবমিট করতে হবেই, বুঝতে পেরেছো? সেখানেই আমি বলি অনলাইন এক্সামিনেশনে অনলাইন সাবমিট করো। তার একটা বড় কারণ হচ্ছে ধরো যে তুমি পরীক্ষা শেষ করলে 2টোর বদলে 2:10-এ, তোমার হাতে হতেই পারে টাইম ম্যানেজমেন্টের জন্য করতে পারছো না, 10 মিনিট এক্সট্রা নিয়ে নিয়েছো। এবার এর ফলে কি ঘটলো, তুমি এই যে হাতে মাত্র 20 মিনিটে ছোটাছুটি না করে বাড়িতে বসে পুরোটাকে স্ক্যান করলে, করে 2:30-এর মধ্যে এক্স্যাক্টলি পাঠিয়ে দিলে। মানে এই সময়টাকে আর এই সময় এই 8 ঘন্টাকে, মানে টোটাল পরীক্ষা 3 ঘন্টা, এই দুটো 8 ঘন্টা মিলিয়ে 4 ঘন্টা। এই 4 ঘন্টার একটা প্রপার ইউটিলাইজেশন করতে পারবে যদি অনলাইনে সাবমিট করো। একদম স্ক্যানার ট্যানার রেডি থাকবে, পেজ এক্সট্রা পেজ একদম রেডি থাকবে। আমি আনসার গুলোকে সাজিয়ে নেব, লিখে ফেলবো, পরপর নাম্বারিং ওয়াইজ সাজিয়ে ফেলবো। একটা পিন আপ করে নেবো, দরকার হলে এমন জায়গায় পিন করবো যাতে ঢেকে না যায় লেখার অংশটা, করে স্ক্যান করে মেল করে দেবো, ঠিক আছে? এবং আমি সেই পরীক্ষার সময়টিতে হোয়াটসঅ্যাপে যে সমস্ত কোনো গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন এলে সেই ইনস্ট্রাকশন গুলো দিতে থাকবো। আমি বলতে থাকবো যে স্বাগত জমা করলো, শ্রেয়সী জমা করলো, এগুলো বলতে থাকবো। হোয়াটসঅ্যাপে বলবো, ইমেলে একেবারে দিয়ে দেবো, লিখে দেবো ইউ হ্যাভ সাবমিটেড ইউর আনসার স্ক্রিপ্ট সাকসেসফুলি। ওইটা পেলে ওটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে। যখন মেল করবে, মেল করে একটা স্ক্রিনশট নেবে, আমি যেটা পাঠাবো ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর আনসার স্ক্রিপ্ট, তার একটা স্ক্রিনশট নেবে। তাহলে পরিষ্কার। এবার অনেকেই প্রশ্ন করে যে স্যার 10:30-এর সময় তো পরীক্ষা শুরু, 11টার সময় মানে পরীক্ষা প্রপারলি শুরু, 10:30-এর সময় কোয়েশ্চেন হাতে পাবো। আমার মতে সে যেদিন পরীক্ষা সকাল সকাল উঠে সকাল 9:30টার মধ্যে কোয়েশ্চেন মানে স্নান খাওয়া সবকিছু করে রেডি হয়ে বসে থাকো পেন খাতা নিয়ে। যদি প্রশ্ন অনেক সময় যেটা হয় একটু আগে চলে আসতে পারে, জেনারেলি আসা উচিত নয় কিন্তু অনেক সময় চলে আসে, তাহলে সেই সময়টা তোমরা ইউটিলাইজ করতে পারবে। ফলে আগে রেডি হয়ে থাকো, সকাল 9:30 যা টাইম দেবে তার 1 ঘন্টা বা 8 ঘন্টা আগে একদম খাওয়া দাওয়া স্নান করে রেডি হয়ে থাকবে। কারণ পরীক্ষা চলবে অনেকক্ষণ, 2টো আর 2:30 অবধি পরীক্ষা চলবে। ফলে এই সময় এনার্জিটা নিজেদের মধ্যে প্রিজার্ভ রাখতে হবে। পরীক্ষা চলাকালীন প্যানিক করে একটা ফোন করি, ওকে একটা ফোন করি, যত বেশি করবে, চারপাশে যদি লোক নিয়ে বসে যত বেশি বসবে, বন্ধুদের মধ্যে একসঙ্গে পরীক্ষা দেবে, তত বেশি প্যানিক করবে। কারণ মাথায় দেখো, এমনি তোমাদের পরীক্ষা যদি দেখে লেখার সুযোগ দেওয়া হয়, তোমরা 3 ঘন্টার মধ্যে দেখে লিখতে পারবে না, কারণ টাইম ম্যানেজমেন্ট, কিছুতেই দেখে লিখতে পারবে না। ফলে এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই 10 জন লোকজন একসঙ্গে পরীক্ষা দিলে আর আনসার স্ক্রিপ্ট ঠিক সময়ে জমা পড়বে না, ঠিক আছে? ফলে সবাই ধীর স্থির ভাবে আগে থেকে পরীক্ষার জন্য এইভাবে প্রিপারেশন নাও। টাইম ম্যানেজমেন্টটা পুরো মাথার মধ্যে একদম ক্লিন থাকবে যে কিভাবে কি করবো। আমি টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে এরপরে আরো কয়েকটা কথা বলবো, আগে আমি এই বিষয়টা শেষ করে নিই, তারপরে আই উইল কাম ব্যাক টু ইট। বেশ, examinations will have to examinees will have to submit their, ভালো করে খেয়াল করো, own handwritten answer scripts। পরীক্ষার আগে বিভিন্ন জায়গাতে সার্কুলার হবে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এইরকম ভেতরের পেজটা এরকম করতে বলেছে বলে সুন্দর করে একটা ভেতরের যে মানে ফ্রন্ট পেজের তলায় যে পেজ থাকবে সেটা সুন্দর করে কম্পিউটারে ডিজাইন করে প্রোভাইড করা হবে। সেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যালাউ করছে না। হাতে লিখবে, ক্লিন লিখবে, কোনো অসুবিধা নেই। ফলে তোমার নিজের হ্যান্ড রিটেন আনসার স্ক্রিপ্টই চাইছে, কখনোই টাইপ করা নয়। Electronically to the mail ID specified by the colleges within the stipulated time for each day's examination. Blind or orthopedically disabled examinees may approach the university through the college with details of their scribe for approval. যদি কেউ physically handicapped বা orthopedically disabled বা physically challenged and blind স্টুডেন্ট থাকে, তারা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রোচ করতে হবে কলেজের সার্টিফিকেট নিয়ে, তাদের স্ক্রাইবের জন্য, যারা বাড়িতে বসে তাদের হয়ে লিখে দেবে এরকম কেউ লোকজন নিয়ে। এটা গেল তাদের জন্য। কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ইমেল আইডি কালেকশন। এবার ইংলিশ ডিপার্টমেন্টের কোন ইমেল আইডিতে পাঠাতে হবে, ইংলিশ ডিপার্টমেন্ট সেটা পরীক্ষা এই ইমেল আইডি নয়, অন্য একটা ইমেল আইডি ক্রিয়েট করতে হবে ইউনিভার্সিটি পরীক্ষার জন্য। তো কোন ইমেল আইডিতে পাঠাতে হবে, ইংলিশ ডিপার্টমেন্ট একটা তালিকা তোমাদেরকে করে দেবে এবং পরীক্ষার 1 সপ্তাহ আগে তোমাদের সেই তালিকাটি দিয়ে দেওয়া হবে। তোমাদের কোনো 1 সপ্তাহ কেন, আরো আগে
14 দিন আগে তোমাদের সেই তালিকাটি দেওয়া হবে, কিন্তু সেখানে কিছু আগে থেকে মেল করবে না। যা প্র্যাকটিস করার মেল এই যে ইমেল দিয়েছি এখানেই পাঠাবে, ওটা শুধুমাত্র পরীক্ষা সংক্রান্ত কারণে, এবং ওটা বর্তমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পরবর্তীকালে দেখতে চাইতে পারে যে শুধুমাত্র পরীক্ষার জন্য ওটিকে ব্যবহার করা হয়েছে কিনা। ক্লিয়ার? ফলে সেই যে ইমেল আইডিতে দেবে তোমরা জমা, সেটা মানে সেটা যেন তোমাদের কাছে আগে থেকে থাকে। এবার যে ইম্পর্টেন্ট জিনিসটা তোমাদেরকে বলে দিই, ইংরেজি ডিপার্টমেন্টে তোমাদেরকে বলে দেবে, কিন্তু পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রি ডিপার্টমেন্টে তোমাদেরকে গিয়ে বলে দেবে না, তোমাদেরকে নিজেদেরকেই সংগ্রহ করতে হবে যাদের জেনারেল ইলেকটিভ জায়গাটা আছে। ফলে কলেজ কর্তৃপক্ষ ইমেল আইডিস ফর আনসার শিট সাবমিশন, এটা তো পুরনো, একটা নতুন দিয়ে দেবে। সেই নতুনটা দেখে কি দেখবে তোমরা দেখবে যে কোন পেপারে কোনটাতে জমা দিতে হবে। দেখো এখানে পরিষ্কার লেখা আছে, আমি এখানে ধরা যাক এই এডুকেশন ডিপার্টমেন্টে CC13 ডেট অফ এক্সামিনেশন এত, ইমেল অ্যাড্রেস কত, এই kcc.edch.cc13@gmail.com। তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা সবাই যখন পরীক্ষাটা দেবে, চারটে যে পরীক্ষার চারটে ইমেল আইডি একটা খাতায় বড় বড় করে লিখে রাখবে। ইংরাজি CC1 ইমেল আইডি এই, ইংরাজি CC2 ইমেল আইডি এই, পলিটিক্যাল সায়েন্স জেনারিক ইলেকটিভ 1 ইমেল আইডি এই, ENVS ইমেল আইডি এই চারটে ইমেল আইডি যেন তোমাদের প্রায় মুখস্থ হয়ে যায়, যেন তোমাদের খাতায় থাকে, যাতে মেল করার সময় তোমরা টুক করে মেল করে দিতে পারো। ক্লিয়ার? ফলে কোন পরীক্ষাতে কোন পার্টিকুলার পেপার কোন ইমেল আইডিতে পাঠাবে সেটা যেন পরীক্ষার 5-6 দিন আগে, 3-4 দিন আগে হলো হবে, তুমি যেন লিখে ফেলে রেডি করে রাখতে পারো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। বেশ বেশ, ভেরি গুড। এইবার আসছে ইন কেস অফ দ্য, স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ আমি শেষ করে নিয়ে তোমার প্রশ্ন নিচ্ছি, ঠিক আছে? এই পয়েন্ট 11টা নিয়ে প্রশ্ন নেব। In case of the failure, examinees must submit the same to their respective colleges within the stipulated time of each day's examination and collect a receipt of the submission from the college. মাথায় রেখো, যদি কোনোভাবে ইমেলে জমা করতে নাও পারো, যাদের বাড়ি একেবারে পাশে, তারা কলেজেও জমা দিতে পারবে। ডিপার্টমেন্ট অফ ইংলিশ 3 তলাতে আমাদের কোনো না কোনো টিচার প্রত্যেক দিন থাকবে। আমি অনেক ক্ষেত্রে থাকি না, কারণ আমি এক্সামিনেশনটা পুরোটাই অনলাইন ম্যানেজ করি, তাই কোনো না কোনো টিচার থাকবে, সেখানে এসেও তোমাদেরকে জমা দিতে হবে। কিন্তু ওই 2:30টার মধ্যে 2:31 হয়ে গেলে কিন্তু সমস্যা হতে পারে। ফলে প্রত্যেক দিনের এক্সামিনেশন, আমি বারবার বলছি অনলাইনে জমা করো। প্রত্যেক দিনের এক্সামিনেশনের শেষে কলেজে জমা দিতে পারবে, কলেজের রিসিপ্ট নিতে পারবে। ফলে হেতমপুরে যাদের বাড়ি নয়, একদম প্রপার হেতমপুরে যাদের বাড়ি নয়, তারা কিন্তু এই রিস্কটা নেবে না। তার কারণটা কি? তার কারণ যাদের দুবরাজপুরেও বাড়ি, আমি যারা হেতমপুরে বাড়ি তাদেরকেও বলছি সবাই অনলাইনেই জমা করো। কারণ ব্যাপারটা কি হবে, আমাদের আনসার শিটগুলো সার্কুলেট করতে সুবিধা হবে। মানে আমরা তো এদের মধ্যে আনসার শিটটা যখন দেখবো তখন সার্কুলেট করতে আমাদের সুবিধা। ফলে কলেজেও জমা দেওয়া যাবে আনসার শিট, রেসপেক্টিভ কলেজের ডিপার্টমেন্টে জমা দিতে হবে, এবং প্রত্যেক দিনের এক্সামিনেশনের শেষে সময় কিন্তু একই থাকছে। 12 নম্বর পয়েন্ট, আর কিছু বলার দরকার নেই। All the submitted answer scripts will be evaluated by the teachers of the same college. The soft copy may be forwarded to the teacher's email ID, while the hard copy, if any, is to be collected from the principal of the college. যদি তোমরা হার্ড কপি জমা করো কলেজের মধ্যে, তাহলে ন্যাচারালি সেটাকে টিচারদের, যদি টিচাররা দেখে, সংগ্রহ করতে হবে। প্রিন্সিপাল অফিস হলে ডিপার্টমেন্ট থেকে আমরা সংগ্রহ করি, কিন্তু সফট কপি হলে ন্যাচারালি আমরা ডাইরেক্টলি সেটাকে দেখতে পাবো। সেখানেই বলছি সফট কপি জমা দেওয়ার চেষ্টা করো। 13 নম্বর পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, আগেই বলেছি যাতে আগে থেকে প্রিপারেশন নিতে পারো। Each question will be 10 or 5 marks and there will be no question carrying 1 or 2 marks. 1 বা 2 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না, সবই 10 এবং 5 নম্বরের প্রশ্ন। ওপেন ব্লেন্ডেড অনলাইন এক্সামিনেশনে ছোট প্রশ্ন থাকে না। The distribution of such questions will depend on the full marks of the paper. এবার আমরা দেখে নেব যে ডিস্ট্রিবিউশনটা কিরকম ভাবে করা হয়েছে। আমি অলরেডি এই পেপারের ডিস্ট্রিবিউশন নিয়ে তোমাদেরকে অলরেডি বলেছি, আর একবার আমরা দেখে নেব যে ডিস্ট্রিবিউশনটা। অনেকেরই অনেক প্রশ্ন আছে ডিস্ট্রিবিউশন সম্পর্কে। বেশ, ডিস্ট্রিবিউশন কি? খুবই সহজ। 60 নম্বরে তোমাদের যে কটা পেপার, 60 না হলে 80,
ইএনভিএস এর ব্যাপারটা 80 আর এটা 60 না কোয়েশ্চেন পেপার অফ ফুল মার্কস কোয়েশ্চেন পেপার অফ ফুল মার্কস 60 আর 80 কারণ 75 তো নেই অতএব 60 এবং 80 এবার এখানে কি হবে 60 এর ক্ষেত্রে the examinees are to answer 6 questions out of 8 8টা থাকবে 6টা লিখতে হবে 5 নম্বরে 5 6 30 আগেই বলেছি 5টা থাকবে 10 নম্বরে 3টে লিখতে হবে 3 10 30 ডিউরেশন অফ এক্সামিনেশন 3 ঘন্টা ক্লিয়ার 5 6 30 3 10 30 আর এই পরীক্ষাটাতে 20 নম্বরের ইএনবিএস এর আগে থেকে প্রজেক্ট পেপার জমা দিতে হবে প্রিন্সিপাল স্যার বলে দেবেন কিভাবে প্রজেক্ট পেপার জমা দিতে হবে সেটা প্রিন্সিপাল স্যারই দেখেন পুরোটা আর 80 নম্বরের পেপার মানে আগেই বলেছিলাম শর্ট কোয়েশ্চেন আসবে না 5 10 এ 50 5 6 30 5টা বড় প্রশ্ন লিখতে হবে আর 6টা 5 নম্বরে লিখতে হবে ইএনবিএস এর সময় তোমাদেরকে বলছি টাইম ম্যানেজমেন্ট ভালো স্যার প্রিন্সিপাল স্যার কিন্তু এই 80 নাম্বারটা বলেননি ওই 40 নাম্বারটা বলেছে যাতে 40 নম্বরের মানে প্যাটার্নটা দেখতে এবং 40 নম্বরে যা নাম্বার পাবে তাতে ডবল করে দেবেন ওটাই বললো আজকে ক্লাসে আচ্ছা হ্যাঁ স্যার 80 নম্বরের প্যাটার্নটা দেখতে বলেননি স্যার ইএনভিএস পেতে আচ্ছা এটা আমি ঠিক জানি না কিন্তু এটা কেন বলা হচ্ছে সেটা জানি ঠিক আছে তাহলে হতে পারে কিন্তু তোমরা একটু খোঁজ নিয়ে নিও আমার ধারণা 80 নম্বরের প্যাটার্নই প্রশ্ন হবে ঠিক আছে আমি যতদূর জানি এখনো হতে পারে 40 নম্বরের প্রশ্ন করে ডাবল করে ব্যাপারটা ওল্ড পার্ট 2 তে হয়েছিল এবারে পরীক্ষা সেটা হবে কিনা আমি জানি না সিবিসিএস এর ডাবল সিস্টেম আছে কিনা এখনো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কিছু উল্লেখ করেনি ঠিক আছে ফলে এটা একটু জেনে নিও স্যার স্যার বলছিলাম যে স্যার মানে আমাদের প্রিন্সিপাল স্যার তো সবই 1 নম্বরে তো এমসিকিউ মতো কোশ্চেন দেখাচ্ছেন আর ওরকম কোশ্চেন তো আমাদের পরীক্ষায় আসবে না 5 আর 10 ছাড়া সেটা সেই বিষয়ে দেখছি পরে অ্যাড্রেস করছি ঠিক আছে আগে আমরা তোমাদেরকে শেষ করি তারপরে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমাদের একটা ইএনভিএস এর তোমরা যদি চাও নিজেরা একটা ভালো করে বই কিনো বারবার বলছি সেই বইটা কিনে নিজেরা পড়তে আরম্ভ করো তাহলে মানে সুবিধা কারণ সব তো স্যারের পক্ষে সম্ভব না এরকম ভাবে দেখানো ওনারও প্রচুর কাজের চাপ থাকে ফলে তোমরা যেটা করো সেটা হচ্ছে যে একটা ইএনভিএস স্ট্যান্ডার্ড বই কিনে সেটা একটু পড়তে আরম্ভ করো আর কোয়েশ্চেনটা 40 নম্বরের প্যাটার্ন থেকে ডাবল হবে কি হবে না সেটা কিন্তু এখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু বলেনি 80 নম্বরও হতে পারে ফলে সেটা কিন্তু তোমাদেরকে কারণ প্রশ্ন তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রোভাইড করবে প্রশ্ন কলেজ প্রোভাইড করবে না প্রশ্ন আমরা করছি না প্রশ্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করছে ফলে যা প্রশ্ন আসবে তার উপর ভিত্তি করে তোমাদেরকে উত্তর লিখতে হবে বেশ আমি ফিরে আসছি এই পরীক্ষার যে সমস্ত এক্সট্রা পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো নিয়ে এখানে বলা হয়েছে প্রিন্সিপালস শুড আপডেট অল দ্য ফ্যাকাল্টি ডিটেইলস অ্যাজ শেয়ার ইন দ্য গুগল ড্রাইভ এটা তোমাদের জন্য নয় এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাদের জন্য মানে আমরা কারা এক্সামিনার হব and after the evaluation of the answer scripts all the marks of the courses papers are to be submitted online to the university through the marks capturing portal within March 2021 এটা এপ্রিল হয়ে যাবেই কেউ দিতে পারবে না তো যাই হোক তো সমস্ত মার্কস মার্চ 2021 এর মধ্যে জমা দিতে বলা হচ্ছে স্টুডেন্টস will have to give an undertaking regarding the maintenance of the sanctity of the examination and acquaintance with the rule by signing the front page of the answer script already examination বাড়িতে বসে দেখে লেখা হলেও তোমাদের কিন্তু এই এক্সামিনেশনের স্যাংটিটি মেইনটেইন করতে ফ্রন্ট পেজে তোমরা ডিক্লারেশন দিচ্ছ এবং if answer script is sent electronically screenshot of the sent mail is to be preserved এটা বলেছি যদি in case of the traffic jam in the delivery দেওয়ার সময় যদি ট্রাফিক জ্যাম হয় ট্রাফিক জ্যাম মানে ইন্টারনেট ট্রাফিক জ্যাম তাহলে কিন্তু ডিসপিউট রিজলভ করতে এই স্ক্রিনশটটা লাগবে ক্লিয়ার 17 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট শেষ কথা টিচাররাই বলছে although students will take examinations from home they will come under the purview of the disciplinary measures on the basis of the examiner's report in case of any of them writes or posts anything that might compromise the sanctity of the system which depends mostly on trust and responsibility of the learners তোমাদের বিশ্বাস আশ্বাস এবং দায়িত্বের উপরই ডিপেন্ড করছে এই এক্সামিনেশনের স্যাংটিটি এক্ষেত্রে তোমরা বাড়ির মধ্যে পরীক্ষা দিলেও you will come under the disciplinary purview এবং সেক্ষেত্রে এক্সামিনার্স রিপোর্টই হচ্ছে ফাইনাল
এক্সামিনার্স যেই এক্সামিনার মানে আমি ডিপার্টমেন্টের অন্য টিচার এরা যদি বলে যে এ অনেস্ট মিনস অবলম্বন করে দিয়েছে বা দেয়নি তার উপর ডিপেন্ড করে ভাগ্য নির্ধারিত হবে। ফলে সবাই সততার সহিত পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। ফাইনালি 18 নম্বর পয়েন্ট, বিশ্ববিদ্যালয়ে যে কোনো পরীক্ষা হলেই তার পোস্ট পাবলিকেশন রিভিউ করা হয়, মানে রিভিউ করা যেতে পারে, কিন্তু এই পরীক্ষাতে কোন ধরনের পোস্ট পাবলিকেশন রিভিউ হবে না। পরীক্ষক যে নাম্বারটা দিয়ে দেবে সেই নাম্বারটাই শেষ কথা। নো পোস্ট পাবলিকেশন রিভিউ। এর কারণটা হচ্ছে যে এতটাই বেশি নাম্বার দেওয়া হয় যে পরে আর কোনো রিভিউ এর দরকার পড়ে না। নো পোস্ট পাবলিকেশন রিভিউ অর পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, রিভিউ স্ক্রুটিনি কিছু হবে না, will be considered for the above noted examinations and there will be no provision of special or supplementary examination। অর্থাৎ এই পরীক্ষাটাতে যদি তুমি ফেল করো তাহলে আর কোনো সাপ্লিমেন্টারি এক্সামিনেশন হবে না। ফলে এই পরীক্ষাটি দাও, দিয়ে ভালো নাম্বার পেয়ে নেক্সট সেমিস্টারের জন্য রেডি হও, এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলতে চাইছেন। এই হচ্ছে পুরো নোটিশ, পুরোটা করলাম তোমাদের সঙ্গে, 18টা পয়েন্ট ডিসকাস করার চেষ্টা করলাম। এবার আমি একটু ট্যাবলয়েড ফর্মে ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু বলে দিই যাতে তোমাদের খুব একটু সুবিধা হয় আর কি। আচ্ছা, প্রথম জিনিস কি না, চেষ্টা করো একটা ক্লিন ইন্টারনেট কানেকশন এবং গুগল ড্রাইভ দিয়ে যাতে পাঠানোর চেষ্টা করতে পারো সেটা শিখো। তাহলে ক্লিন ইন্টারনেট কানেকশন কি লাগবে? 1 নম্বর হচ্ছে একটা ক্লিন ইন্টারনেট কানেকশন। ক্লিন ইন সরি yes 1 নম্বর হচ্ছে প্রপার নেট কানেকশন যেন সবার থাকে। আমি আগেই বলেছি কোনো অসুবিধা হলে যোগাযোগ করবে। প্রপার নেট কানেকশন, একটা নিজের ইমেল আইডি থাকতে হবে। গুগল ড্রাইভের ইউজেজ শিখে নাও। আমি বলেছি কারণটা হচ্ছে যে 25 MB বেশি হলে গুগল ড্রাইভে পাঠাতে পারবে। যারা যারা স্ক্যানারের ইউজ করছো, অ্যাডোব স্ক্যানার, ডক স্ক্যানার, ট্যাব স্ক্যানার, ভি ফ্ল্যাট, সবকিছু ইউজ আগে থেকে শিখে নাও, এখন থেকে প্র্যাকটিস করো। আমাকে পাঠাও, ইংলিশ ডিপার্টমেন্টে পাঠাও। একটা খাতাতে নিজেদের ইমেল আইডি গুলো লিখে ফেলো, কোন কোন পরীক্ষাতে কোন কোন ইমেল আইডিতে পাঠাতে হবে সেটা লিখে ফেলো। এখন থেকে কলেজের ওয়েবসাইট এবং ইউনিভার্সিটি ওয়েবসাইট যাও, অ্যাডমিট কার্ড কালেকশনের জন্য যেতে হবে, পরীক্ষার প্রশ্ন সংগ্রহের জন্য যেতে হবে। এখন থেকে কৃষ্ণচন্দ্র কলেজ এবং barunit.ac.in এই দুটোতে বেশি করে যাওয়ার চেষ্টা করো। পরীক্ষার সময়, পরীক্ষার 8 ঘন্টা আগে প্রশ্ন দেওয়া হবে। অনেক ক্ষেত্রে এরকম হয়, যদিও আনঅফিশিয়ালি, অনেক কলেজ অনেক সময় আগে দিয়ে দেয় প্রশ্ন। তো রামপুরহাট কলেজ বা অন্যান্য কলেজ একটু আগের বারে পরীক্ষা দিয়ে দিয়েছিল, তো সেটা তো মানে সৎ কি অসৎ সেটা তো অন্য প্রশ্ন। কিন্তু তোমরা যেটা করতে পারো, একটু পরীক্ষার আগে মানে পরীক্ষা শুরুর 8 ঘন্টা বা 15 মিনিট আগে তাহলে রামপুরহাট কলেজের একটা ওয়েবসাইটে গিয়ে দেখলে তখনও প্রশ্ন দেওয়া হয়েছে কিনা। পরীক্ষায় সততা বা অসততার প্রশ্ন তো পড়ে, কিন্তু তোমরা একটু নিজেরা চালাক হও যাতে তোমাদের কাছে যে সমস্ত ফেসিলিটি আসছে সেগুলি যাতে পুরোপুরি উপযোগ করতে পারো। দেখে নাও যে রামপুরহাট কলেজ বা হুগলি মহসিন কলেজ বা অন্য কোনো অ্যাফিলিয়েটেড কলেজে তখন প্রশ্ন দিয়ে দিয়েছে কিনা। ক্লিয়ার? বেশ। এরপরে যে জিনিসটা একটু মেনটেন করো সেটা হচ্ছে প্র্যাকটিস সেন্ডিং না আনসারগুলোকে ওই ইমেল আইডিতে আমাকে সেন্ড করার চেষ্টা করো এবং স্ক্রিনশট নেওয়া প্র্যাকটিস করো। মানে স্ক্রিনশট নিয়ে গেছে কিনা সেটা এখন থেকে প্র্যাকটিস করো। তখনও স্ক্রিনশট অবশ্যই প্রত্যেকটা পরীক্ষার শেষে পাঠিয়ে স্ক্রিনশট নেবে এবং যতক্ষণ না আমি ফাইনাল সিগন্যাল দিচ্ছি যে পরীক্ষা শেষ, the examination has been ended, ততক্ষণ এক্সামিনেশন কিন্তু শেষ হয়নি, এটা মাথায় রাখবেন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ বেশ, এই হচ্ছে পুরো বিষয়, এই হচ্ছে এক্সামিনেশন রিলেটেড পুরো বিষয়। এবার এর ওপরে তোমাদের কোনো ধরনের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা বলতে পারো, ঠিক আছে? যে এর ওপরে তোমাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে যা বললাম তার বেসিসে। এনি কোয়েশ্চেন্স? পরপর স্টেপগুলো খুবই ক্লিয়ার। প্রথমে সংগ্রহ করতে হবে নিজের রেজিস্ট্রেশন ফিল আপ করতে হবে। দ্বিতীয়ত অ্যাডমিট কার্ডের জন্য দ্বিতীয়ত এক্সামিনেশন ফর্ম ফিল আপ এর পরে অ্যাডমিট কার্ডের পরে হচ্ছে মেইন এক্সামিনেশন। পরীক্ষার আগে সবার জন্য অ্যাডমিট কার্ড থাকে। অ্যাডমিট কার্ড তখনই আসবে যদি ঠিক করে রেজিস্ট্রেশন এবং এক্সামিনেশন ফর্ম ফিল আপ করো। ফলে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ।
এগুলো কলেজের অফিস করে, ডিপার্টমেন্ট করে না। অফিসের সঙ্গে খোঁজ খবর রাখবে, প্রিন্সিপাল যে নোটিফিকেশন গুলো দিচ্ছে সেগুলো দিকে খোঁজ খবর রাখবে। আমি তো দেবই, সার্কুলেট করবোই, আমি যদি হাতে পাবো, কিন্তু আমার বাইরেও যদি কোনো নোটিশ চলে আসে সবসময় আমি হাতে পাই না, কারণ প্রিন্সিপাল স্যার স্টুডেন্টদের গ্রুপে এসে নোটিশগুলো দেন, ফলে টিচারদের গ্রুপে দেন না, ফলে সেই জিনিসগুলো তোমাদেরকে সংগ্রহ করে রাখতে হবে। ফলে নিজেরা চোখ কান খোলা রাখো, পরীক্ষার জন্য প্রিপেয়ার হও, যে স্টেপগুলো পরপর মেনটেন করো, যে ডেটগুলো দেওয়া আছে সেই ডেটগুলোর সময়ে যাতে ফর্ম ফিল আপ এবং বাকিগুলো করতে পারো, তার জন্য চোখ কান খোলা রাখো। বলো বলো কিছু বলো। শুনতে পেলাম না? যা বলেছেন বুঝতে পেরেছি, পরিষ্কার করে বুঝতে পেরেছো? বেশ 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 বেশ। আশা করছি সবাইকে আমি যা মোটামুটি বললাম, এরপরে যদি কিছু বলার থাকে বা আমার মাথার মধ্যে যদি কিছু আসে সেগুলো তো আমি বলতে থাকবোই। আর এই মোটামুটি আজকের ক্লাসটা পুরোটাই স্পেশাল এক্সামিনেশন এডিশন ছিল আর কি, এক্সামিনেশনের জন্য কেমন করে প্রিপারেশন নেবে তার জন্য। এর পরের দিনের ক্লাস থেকে পরীক্ষা আস্তে আস্তে এগিয়ে আসছে। আমি কোয়েশ্চেন আনসার আমার তো অলরেডি সিলেবাস শেষ হয়ে গেছে, আমি ধরা যাক এর পরের ক্লাসে ইউনিভার্স নিয়ে ডিসকাস করলাম, তারপরের ক্লাসে একটু ফর এক্সাম্পল মহাভারত নিয়ে ডিসকাস করলাম, কোয়েশ্চেন গুলো একটু বড় বড় বলে যাবে। হ্যাঁ বলো। স্যার বলছিলাম, হ্যাঁ স্যার বলছিলাম যে ওই যেখান থেকে ওই মানে কোশ্চেন গুলো পাবো আমরা, সেই সাইটটা একটু যদি পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে তাহলে খুব ভালো হয়। কোয়েশ্চেনের যে সাইটটা, হ্যাঁ এই কেসি কলেজের আর স্যার পাটওয়ার ইউনিভার্সিটি, ওই দুটো। হ্যাঁ দুটোই আমি একবার এখানে পাঠিয়ে রাখছি চ্যাট বক্সে, তোমাদের কেউ সেই চ্যাট বক্স থেকে হোয়াটসঅ্যাপে একবার পোস্ট করে দিও। হ্যাঁ আমি চ্যাট বক্সেই দিয়ে রাখছি, আবার পরেও দেবো। প্রশ্ন যখন পাওয়া যাবে, পরীক্ষার সময় যখন প্রশ্ন আসবে, চিন্তা নেই। যদি আমি মোটামুটি কনসিয়াস থাকি, মানে যদি আমি পরীক্ষার দিন বেঁচে থাকি, তাহলে প্রশ্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবে, ঠিক আছে? বেশ। স্যার বলো। স্যার রেজিস্ট্রেশন ফর্মটাতে ওখানে নেম অফ দ্য এক্সাম বলে যেটা লেখা আছে, ওটা সেকেন্ডারি এক্সাম আর হায়ার সেকেন্ডারি এক্সাম ওইটাই লিখবো তো? হ্যাঁ মানে যেটা যেখানে আছে, দাঁড়াও একবার দেখি, মানে যে ফর্ম মানে যেটা দেয়া আছে যে ফর্মটাতে, সেই ফর্মটাতে তো তোমার ধরা যাক হায়ার সেকেন্ডারির জন্য একটা হায়ার সেকেন্ডারির জন্য দেওয়া আছে, একটা সেকেন্ডারির জন্য সেকেন্ডারি দেওয়া আছে। তো সেই জায়গায় যে কোনটা তুমি বলছো বলো? এই নেম অফ দ্য এক্সাম, হ্যাঁ এখানে হায়ার সেকেন্ডারি এক্সাম কে দেবো, নেম অফ দ্য বোর্ড, যেটা হায়ার সেকেন্ডারি বোর্ড অফ যেটা আছে আর কি, WBHSS, আমি ভুলে গেছি, ওটা লিখতে হবে। যাদের অন্য বোর্ড থাকে অন্য বোর্ড লিখবে। নেম অফ দ্য এক্সামিনেশন কি? মাধ্যমিক সেকেন্ডারি এক্সাম, সেকেন্ডারি এক্সাম বা মাধ্যমিক এক্সামিনেশন, যা অ্যাডমিট কার্ডে লেখা আছে, নেম অফ দ্য বোর্ডের নাম লিখবে, খুবই সহজ। স্যার বড়টাই কি ক্যাপিটালে লিখবো? না তুমি স্মলেও লিখতে পারো, কোনো ব্যাপার নেই। স্যার প্রিন্সিপাল স্যার বলেছেন যে ক্যাপিটাল এটা ইউজ করতে। আচ্ছা স্যার। স্যার বলছি আমাদের রেজিস্ট্রেশনে পেমেন্ট করতে গেলে স্যার আমাদের একটা রোল নাম্বার চাইছে স্যার, কলেজে থেকে সেটা দিয়েছে স্যার, ওটাই দেবো তো? ওটাই দেবে, ওটাই দেবে। স্যার রেজিস্ট্রেশন ফর্মের 12 নম্বর আর 11 নম্বর পার্টটা দেখুন তো, ওটা আমাদের কাজে লাগবে। দেখছি 12 নম্বর এবং 11 নম্বর। 12টা হচ্ছে পাস কোর্সের জন্য, তোমাদের নয়, আর পাস কোর্স সায়েন্স, আর 11 নম্বর হচ্ছে পাস কোর্স আর্টস, তোমাদের নয়, পরিষ্কার নয়, ঠিক আছে? স্যার বলো। বলছি উপরে যে মার্কস অপশন লেখা আছে, আর এক জায়গায় লেখা আছে টোটাল মার্কস, ওই দুটোর মানেই কি এক? না কখনোই নয়। টোটাল মার্কস হচ্ছে ধরো উচ্চ মাধ্যমিক পরীক্ষা 500 নম্বরের, 500, তার মধ্যে তুমি কত পেয়েছো? 320 পেয়েছো, 380 পেয়েছো, সেটা লিখতে হবে। মার্কস মানে তুমি কত পেয়েছো, আর টোটাল মার্কস মানে কত নাম্বারের পরীক্ষা হচ্ছে, তাই তো? তাই কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে বলো? মানে রেজিস্ট্রেশন ফর্মের উপরের দিকেই তো লেখা থাকে। এই তো 4 নাম্বারটা আছে। হ্যাঁ, 4 নাম্বার। কত পেয়েছো?
আর টোটাল মার্কস মানে উচ্চ স্যার মাধ্যমিক 500 মধ্যে কত পেয়েছি আমি ওটাই লিখতে হবে ওখানে। হ্যাঁ হ্যাঁ, এবং সেখানে পার্সেন্টেজ কত হচ্ছে, তারপর স্যার নিজেদের কত আউট অফ কত, তাই তো? কত আউট অফ কত, এক্স্যাক্টলি। খুব সহজ, এটা ঘুমোতে ঘুমোতে করা যায়। বেশ, আর বলো। শুনতে পাচ্ছি স্যার না। আমাদের অ্যাডমিট কার্ডটা কি স্যার আমাদের বলো, অ্যাডমিট কার্ডটা পরীক্ষার দুদিন আগে কলেজের ওয়েবসাইটে দেবে, আবার ইউনিভার্সিটি ওয়েবসাইটে দেবে, ঠিক আছে? স্যার আপনি স্যার অফিসিয়াল ক্লাস তো বন্ধ হ্যাঁ বেশ, তাহলে আমি হ্যাঁ বলো বলো, প্রশ্নটা বলো, তবে বলো। স্যার বলছি মানে আমাদের এখানে একজন মেয়ে দুটো রোল নাম্বার এসেছিল, তো নিয়ে তারপরে ওই কিছুটা অনেকটা পর আমার রোল ছিল, তাহলে কি সে এবার রোল নাম্বারটা চেঞ্জ করেছে, তাহলে কি আমাদেরও রোল নাম্বারই চেঞ্জ হবে? না এইটা তো ঠিক আমি জানি না, এটা আমি ঠিক বলতে পারবো না। তুমি একবার কাজ করো, তুমি উজ্জ্বল ভান্ডারী বাবুর সঙ্গে একবার যখন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে যাবে, হয় উজ্জ্বল ভান্ডারী বাবু বা মেঘনাথ বাবু, তাদের সঙ্গে একটু কথা বলি, বিষয়টা একটা টেকনিক্যাল বিষয়, যেহেতু আমি নিজে না স্যার, স্যার একটা কথা বলি, দুটো যাদের রোল নাম্বার এসেছে স্যার তাদেরকে প্রিন্সিপাল স্যার বলেছিলেন কলেজে গিয়ে দেখা করতে, আর যাদের সিঙ্গেল রোল নাম্বার এসেছে তাদের ব্যাপারটা ঠিক আছে, মানে আমাদের কোনো প্রবলেম হবে না। বেশ বেশ, তাহলে যাদের দুটো এসছে তারা কলেজে গিয়ে দেখা করো। কোয়েল, তোমাকে আমরা কলেজে গিয়ে অফিসের কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে বলছি, ঠিক আছে? না স্যার, আমার মানে একটা মেয়ে এসেছিল, মানে তার পাল্টানোর জন্য কি আমাদেরও পাল্টাতে পারে সেটা? না 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 না, ওটা হবে না, ওটা কালেকশন হয়ে গেছে ঠিক আছে, হবে না, হবে। বেশ, আমি যেটা করছি সেটা হচ্ছে আমি